ওকে, আমরা মূলত ইমেলের অ্যানাটমি নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। অ্যানাটমিতে মূলত আমরা ইমেইলের যে 7টা এসেনশিয়াল পার্ট আছে একটা ইমেল লেখার জন্য আমরা কি কি স্টেপ ফলো করি এবং প্রত্যেকটা স্টেপকে কি বলে ওটাকে আসলে আমরা ডিফাইন করি, এগুলোকে আমরা বলছিলাম অ্যানাটমি। ইমেল অ্যানাটমি নিয়ে আমরা গত ক্লাসে, আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটাতে হচ্ছে আমরা আলোচনা করেছি এবং প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং আরো কিছু ডিটেলস তথ্য ছিল যেগুলো আমি আপনাদেরকে ওভারভিউ করতে বলেছিলাম। আপনারা কি ওভারভিউ করছেন কেউ? হ্যাঁ ম্যাম, কিছুটা করেছি। যদি একটু ইউআই এর দিকে চিন্তা করি, প্লেসমেন্ট যে আমরা যে বলছিলাম, হেডার ইমেজ থাকবে, প্রি সাবজেক্ট লাইন থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, কল টু অ্যাকশন বাটন থাকতে পারে, ফুটার থাকতে পারে না, এগুলো থাকে। তো এগুলোর প্লেসমেন্ট কিন্তু আমরা দেখিনি, আমরা শুধু এই যে টপিক গুলো বা এই অ্যানাটমির নামগুলো জানছিলাম, এগুলো কি, কেন দিচ্ছি, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখছিলাম, ঠিক না? বাট এগুলোর আসলে প্লেসমেন্ট কি হবে, বা যদি ইউআই ডিজাইনের কথা বলি, যে একটা ইমেইলের যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটের ডিজাইনটা কেমন হবে, সেটা কিন্তু আমরা দেখি না, আমরা প্র্যাকটিক্যালিও দেখবো। তারপরে দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে, যে আমাদের এই যে অ্যানাটমি গুলো আছে, অ্যানাটমি গুলোর প্লেসমেন্ট কোথায় হবে। শুরুতেই যদি আমরা দেখি, দেখেন এখানে আমরা বলছি যে একটা ইমেইলের অ্যানাটমি গুলোকে যদি আমরা প্লেসমেন্ট ওয়াইজ ইয়ে করি, সেপারেট করি বা ভাগ করি, সেই ক্ষেত্রে প্লেসমেন্টটা কোথায় কোথায় হয়, কোনটার পজিশনটা কোথায় হবে। সবার আগে দেখেন যেটা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট লাইনের প্লেসমেন্ট থাকবে সবার আগে। এরপরে থাকছে হচ্ছে প্রি হেডার। 3 নম্বরে ওরা বলছে যে ব্র্যান্ডের যে গ্রাফিক্স হেডারটা বা ইমেজটা আছে সেটাকে আমরা 3 নম্বরে রাখতে পারি। 4 নম্বরে যে মেইন ইমেলের যে মেইন বডি বা মেইন যে মেসেজ, সেটাকে আমরা 4 নম্বরে রাখতে পারি এবং এটার প্লেসমেন্টটা ঠিক এইরকম একটা জায়গায় হবে। এবং 5 নম্বরে ঠিক মেইন বডির একেবারে মিডল প্লেসমেন্টে নিচের দিকে হচ্ছে আমরা কল টু অ্যাকশন বাটনটাকে রাখছি। এই কল টু অ্যাকশন, মেইন কল টু অ্যাকশন বাটনের পরে আমরা কিছু সাপোর্টিভ কন্টেন্ট রাখতে পারি। প্লেসমেন্ট গুলো কিন্তু যখন আমরা একটা ইমেলের টেমপ্লেট ডিজাইন করব, আপনারা যারা টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবেন, আপনারা একটু ফাইবার বা আপওয়ার্কে যে সার্চ করেন বা অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে সেখানে যে সার্চ করেন, ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করেন, দেখবেন অনেক সেলাররা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করে। তো যখন আপনারা ইমেল টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাদের কিন্তু এই প্লেসমেন্ট গুলো মাথায় রাখতে হবে এবং এই প্লেসমেন্ট নিয়ে একটু, ইমেল টেমপ্লেটের ইউআই ডিজাইন নিয়ে একটু আপনাদেরকে স্টাডি করতে হবে। যে যত গ্রাফিক্যালি, যত আহ ইয়ে ভাবে, মানে গ্রাফিক্যালি যত হচ্ছে মিনিমাল এবং হচ্ছে মিনিমাল মিনিমাল এবং হচ্ছে আমাদের ইমেল টেমপ্লেটের যে হচ্ছে ইয়েটা কন্টেন্ট আছে সেটার অনুযায়ী বা যুগোপযোগী, যে যত বেশি অ্যাট্রাকটিভ ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবে, তারটা কিন্তু তত মার্কেটে ডিমান্ড থাকবে বা তার কাজের কিন্তু মার্কেটে তত বেশি ভ্যালু ক্রিয়েট হবে। সো এই ক্ষেত্রে আপনাদের ইউআই, ইমেল যে টেমপ্লেটটা হবে, টেমপ্লেটের ইউআইটা কেমন হবে, প্লেসমেন্টটা কেমন হবে, এই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। ঠিক যেটা নিয়ে কথা বলছিলাম, যে ইউআই এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ইউজার ইন্টারফেসের যদি কথা চিন্তা করি, যে একটা ইমেল টেমপ্লেটের ইউজার ইন্টারফেসের কথা যদি চিন্তা করি, তাহলে এই 7টা পয়েন্ট কোনটা কোথায় থাকবে সেটা মূলত আমরা এই ইমেজটার মাধ্যমে দেখছি। 6 নম্বরে যেটা দেখছি সেটা হচ্ছে সাপোর্টিভ কন্টেন্ট, যেটা আমরা বলছিলাম যে যখন আমরা একটা ইমেল কন্টেন্টের কথা চিন্তা করব, সেই ক্ষেত্রে বাকি যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো আমরা সাপোর্টিভ কন্টেন্টের মধ্যে রাখতে পারি। যেমন ধরেন আমরা আহ কেউ সাইন ইন করলো, বা হচ্ছে ধরেন কাউকে আমরা একটা রিমাইন্ডার, একটা ইমেল করব, সো রিমাইন্ডার ইমেলের মধ্যে তার যে মেইন, তাকে আমরা যে মেইন পারপাসে ইমেল করছি, সেই পারপাসের জন্য আমরা এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিলাম। বাট এই রিমাইন্ডার ইমেল ছাড়াও আমাদের কাছে যে মেইন প্রোডাক্ট গুলো আছে সেগুলো আমরা সাপোর্টিভ কন্টেন্টে কি করলাম, ডিসপ্লে করলাম। আমি একদম এক্সাম্পল আকারে দেখাবো যখন, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এবং সবার শেষে প্লেসমেন্টটা থাকছে হচ্ছে ফুটারের। এবং ফুটারের ক্ষেত্রে হচ্ছে আমরা কি ইনফরমেশন রাখছি, ফুটারের ক্ষেত্রে আমরা আমাদের বিজনেসের, মানে আমাদের যে ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেসের কন্টাক্ট ইনফো রাখতে পারি, বিজনেস ইনফো রাখতে পারি, তাদের যে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আছে সেগুলো এখানে থাকতে পারে। এট দ্য সেম টাইম যদি আমরা যাদেরকে ইমেল করছি, আমাদের যদি কোল্ড ইউজার হয়ে থাকে বা ওয়ার্ম ইউজার হয়ে থাকে, সেই ক্ষেত্রে যাদেরকে আমরা ইমেল করছি, এরা যদি চায় আমাদের আর মানে আমাদের ইমেল আর ফলো করবে না বা আমাদের তরফ থেকে আর কোনো ইমেল তারা চায় না, সেই ক্ষেত্রে তারা আমাদেরকে আনসাবস্ক্রাইব করতে পারে। আমরা একটা আনসাবস্ক্রাইবার লিঙ্কও দিতে পারি। সো এটা হচ্ছে মূলত প্লেসমেন্টটা, যে ইমেল অ্যানাটমির যে 7টা মেইন অ্যানাটমি আছে সেগুলোর প্লেসমেন্ট কোনটা কোথায় হবে।
এবার এখানে আরো বেশ কিছু টপিক ছিল, লাইক সাবজেক্ট লাইন আমরা কিভাবে লিখতে পারি, সাবজেক্ট লাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ার্ড লিমিটেশন কেমন হওয়া উচিত। এখানে এই টপিক গুলো নিয়ে কিছু ডেসক্রিপশন লেখা ছিল, যেটা আমি আপনাদেরকে দেখতে বলছিলাম। তো যারা দেখবেন, যারা কাজ করার ইন্টারেস্ট রাখেন ইমেল মার্কেটিং নিয়ে, তারা দেখবেন। আর যারা মনে করবেন যে না ঠিক আছে এত ডিপলি আমাকে দেখতে হবে না, তারা কাজ করতে যে যে শিখবেন। মানে একটা ব্যাপার আছে না যে না জেনে যখন আমরা কাজ করতে যাই তখন আমাদেরকে প্রতি পদক্ষেপে আসলে ঠেকে যেতে হয়, বা প্রতি পদক্ষেপে বাধা সম্মুখীন হই, তখন একটা একটা করে আমাদের শিখে শিখে কাজ করতে হয়। সো আগে থেকে শেখা একটা ব্যাপার, কাজ করতে যেয়ে শেখা একটা ব্যাপার। এখানে প্রত্যেকটা নিয়ে ডিটেলস হচ্ছে আমাদের দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে। পার্সোনালাইজড আমরা সাবজেক্ট লাইনটাকে কিভাবে পার্সোনালাইজড করব, রিসিপিয়েন্টের নেম বা আদার্স কোনো বিহেভিয়ারের মাধ্যমে তাদের অ্যাটেনশন আমরা গ্র্যাব করতে পারি। লেন্থ অ্যান্ড ক্লিয়ারিটি কেমন হওয়া উচিত, কিসের লেন্থের কথা বলছি দেখেন, সাবজেক্ট লাইনের লেন্থের কথা বলছি। তো সাবজেক্ট লাইনের লেন্থের কথা এখানে বলা আছে যে আমরা 40 থেকে 70 ক্যারেক্টার ম্যাক্সিমাম আমরা ইউজ করব। 40 থেকে 70 ক্যারেক্টার ম্যাক্সিমাম ইউজ করব। এর বেশি যদি আমরা ইউজ করি তখন ওই সাবজেক্ট লাইনটা পুরো এক লাইনে আমরা যাদেরকে ইমেইল করব, ইমেলের ইনবক্সে তো সবাই ইমেলটা দেখবে, কেউ তো ইনবক্সের বাইরে ইমেলটা চেক করতে পারবে না, ঠিক না? তো একটা ইনবক্সের যে ইউআই যে ইন্টারফেসটা আছে, ইউজার ইন্টারফেসটা, ওইটার যে ভিজিবিলিটিটা যখন এক্সটেন্ড করবে তখন কিন্তু পুরো লাইনটাকে আমরা দেখতে পারবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রাই করব আমাদের যে সাবজেক্ট লাইন আছে, সাবজেক্ট লাইনটা দ্বারা ক্লায়েন্টদেরকে বা আমাদের যে ইউজাররা আছে, অডিয়েন্স আছে, পার্টিসিপেন্ট আছে, এদেরকে এদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য। সো আমাদের সুইটেবল যেই ইয়েটা আছে, ক্যারেক্টার লেন্থটা আছে, সেটা হচ্ছে 40 থেকে 70-এর মধ্যে। এটা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা আরো কথা বলবো। এখানে লেখাও আছে যে আমরা কি কি মানে একটা ইমেল যাতে স্প্যামে না যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি কি স্প্যাম ট্রিগারিং ওয়ার্ড গুলো অ্যাভয়েড করবো, সেটা এখানে বলা আছে। আরো আমরা কাজ করতে করতে আরো বেশ কিছু স্প্যাম ট্রিগারিং কিছু অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। এখানে এসএমটিপির কথাও বলা আছে, এসএমটিপি কনফিগারের কথা বলা আছে এখানে। প্রি হেডারের ক্ষেত্রে আমরা কি কি মেনটেন করব, প্রি হেডারের ক্ষেত্রেও হচ্ছে ক্যারেক্টার লিমিট বলা আছে, 40 থেকে 50 ক্যারেক্টারের বেশি ভিজিবিলিটিতে আসবে না। আমরা যদি এর থেকে বেশিও লিখি প্রি হেডারের ক্ষেত্রে, যদি আমরা পুরা একেবারে 2 লাইন একটা প্রি হেডার লিখি, আমরা লিখতে পারবো, বাট একটা ইমেলের যে ভিজিবিলিটি যতটুকু দেখা যাবে স্ক্রিনে, ততটুকুর মধ্যে কিন্তু 40 থেকে 50 ক্যারেক্টারের মধ্যে লিখলে সেটা আমরা দেখতে পারবো। বা এর বেশি লিখলে কিন্তু সেটা স্ক্রিনে দেখতে পারবো না, ক্লিক করার পরে দেখতে হবে। সো এটাও হচ্ছে, যদি আমরা ক্লায়েন্টকে একদম স্ক্রিন থেকেই আমাদের যে হচ্ছে সাবজেক্ট লাইন এবং প্রি হেডার লাইন দুইটাই যদি ভিজিবল করাতে চাই, তাহলে আমাদের এই যে ক্যারেক্টার লেন্থটা আছে এটা মেনটেন করতে হবে। এখানে দেখেন বলছে যে আমাদের প্রি হেডারে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কোন কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে। খুব সুন্দর করে একটা কথা বলা আছে, টিচ দ্য ইমেইল বাট ডোন্ট গিভ আউট এভরিথিং। ওই যে যে মুভির কথাটা বলছিলাম আমি আপনাদের শুরুতে, একটা মুভি কিন্তু 3 ঘন্টার একটা মুভি কিন্তু আমরা কি করি 1 মিনিট বা 1 মিনিটেরও কম সময়ের একটা টিজার মেক করে সবার জন্য, ঠিক না, অডিয়েন্সদের জন্য। সো ইমেলের ক্ষেত্রেও সেম, আমাদের যে মেইন বডি আছে সেটার একটা টিজ মেক করতে হবে, যেটা মূলত আমরা প্রি হেডিং এ দিব। বাট সবকিছু মানে এমন ভাবে লিখবো না যাতে আমরা পুরা ইমেলের যে কনসেপ্টটা সেটা ম্যাম একেবারে, বলেন। ম্যাম বলতে চাচ্ছি যে মুভি ট্রেলার দেখানো যাবে কিন্তু পুরো মুভিটা তো দেখানো যাবে না, এটাই আচ্ছা, তো। একটু অ্যাট্রাকশন রাখার জন্য এটা মেনটেন করতে হবে। এটা ম্যান্ডেটরি কিছু না, বাট কিছু টেকনিক আছে যেটা আমরা মেনটেন করে, ইমেল মার্কেটাররা যেটা মেনটেন করে আসলে তাদের ওপেন রেট বা ক্লিক রেটটা বাড়ায়। সো ওই দিক থেকে আমরা এই টেকনিক গুলো ফলো করতে পারি। এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথা বলে আসছি, আপনাদের কাজ ছিল এইগুলো আরো ডিটেলসে দেখা। সাপোর্টিভ মেসেজ সবগুলো সেকশনে এখানে ডিটেলে লেখা আছে কি কি থাকবে, যেমন ফুটারের দিক থেকে এন্ড অফ দ্য ইমেল উইথ বিজনেস রেফারেন্সেস। আমরা যখন ইমেলটাকে এন্ড করছি সেই ক্ষেত্রে যেই বিজনেসের হয়ে আমরা মেলটা পাঠাচ্ছি, বিজনেসের যে রেফারেন্সেস গুলো আছে সেগুলো আমরা কি করতে পারি, সেগুলো আমরা ফুটারে, তাহলে একটা প্রফেশনাল ইমেল টেমপ্লেট মনে হবে। এই যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলোর কোনো একটা যদি আমরা মিস করি, সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাবে যে
যেই ইমেল টেমপ্লেটটা যে ডিজাইন করেছে সে কিন্তু প্রফেশনাল ইমেল টেমপ্লেট ডিজাইনার না। সো এখানে যেই ইয়েগুলো আছে, যেই অ্যানাটমি গুলো আছে, প্রত্যেকটাই কিন্তু একটা ইমেল টেমপ্লেটের ভিতরে থাকতে হবে, এবং থাকলে এই প্রত্যেকটা স্টেপ থাকলেই কিন্তু আমরা বলতে পারবো যে হচ্ছে এই ইমেলটা একটা প্রফেশনাল ইমেল, বা এই ইমেল টেমপ্লেটটা যে ডিজাইন করেছে সে একজন প্রফেশনাল ডিজাইনার। প্রেফারেন্স লিংক থাকতে পারে, প্রেফারেন্সের দেন হচ্ছে আনসাবস্ক্রাইব লিংক যেটা নিয়ে কথা বলছিলাম, কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে। সো কি কি থাকবে এগুলো একটু আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ডিজাইনিং কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকবে। হ্যাঁ, এটা এটা লিগাল কিছু ক্লিয়ারেন্স যদি থাকে, লাইক যদি কপিরাইটের কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রে যে সমস্ত বিজনেসের কপিরাইটের ইয়ে আছে, কপিরাইট ক্লেম আছে বা কপিরাইট ইনফরমেশন দেওয়া আছে তাদের ওয়েবসাইটে, তারা কপিরাইটটাও দিয়ে দেয়। আমরা প্রত্যেকটা বিজনেসে দেখি না, এগুলো জানা থাকলে আমরা যখন কাজ করব এগুলো মাথায় রেখে কাজ করলেই তো হলো। এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। যদি টেমপ্লেট ডিজাইনিং নিয়ে কাজ করেন, এগুলো মাথায় রেখেই কাজ করতে হবে। আদারওয়াইজ ধরেন আপনাদেরকে একটা ক্লায়েন্ট এসে বললো যে আমার একটা ইমেল পাঠাতে হবে, আপনি আপনার গিয়ে বলে রাখছেন যে আপনি টেমপ্লেট ডিজাইনও করেন, আপনি ইমেলও পাঠান, সেক্ষেত্রে আপনাকে তো এসে জিজ্ঞেস করবে না যে তুমি কি আমাকে টেমপ্লেট ডিজাইন করে দিবা কিনা। সে এক্সপেক্ট করেই নেবে যে হচ্ছে আপনি টেমপ্লেট ডিজাইন করে তার 1000 ইমেল কে মার্কেটিং করে দিবেন, কোনো একটা ক্যাম্পেইন রান করে, কোনো একটা টুলস ইউজ করে, বা স্পেসিফিক টুলস এর নামই বলে দিল সে আপনাকে। সেই ক্ষেত্রে আপনি যদি এমন একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করেন যেটার ফুটার নেই, আপনার টেমপ্লেট ডিজাইন দেখেই কিন্তু সে বুঝে যাবে আপনি কোনো প্রফেশনাল ইমেল টেমপ্লেট ডিজাইনার না, এবং আপনাকে সে গাইড করেও কিন্তু একটা টেমপ্লেটটাকে পুরাটা ক্রিয়েট করাবে না। হ্যাঁ, কোনো কিছু যদি হ্যাঁ ম্যাম। কোনো কোনো ডিজাইনিং এ যদি কোনো কিছু তার পছন্দ না হয় বা ক্লায়েন্টের পছন্দ না হয় বা কোনো যদি মডিফিকেশন লাগে সেটা করাবে, বাট সে যখন বুঝতে পারবে যে আপনি আসলে জানেন না, আপনাকে মানে গাইড করে করে স্টেপ বাই স্টেপ তৈরি করার মতো সময় আসলে ওরকম কারো থাকবে না, তখন সে মুভ করবে অন্য কারো দিকে। সো ডিজাইনিং কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, এবং ইমেইলের ক্ষেত্রে, ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে ইমেল অ্যানাটমি গুলো কি হয়, প্লেসমেন্ট গুলো কিভাবে হবে, ইউআই ডিজাইনিং এর ক্ষেত্রে অ্যাওয়ারনেসটা আপনাদের থাকতে হবে। ইউআই ডিজাইনের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা ইমেল আউটলুক কি মানে কি কি ইউআই এর উপর ডিপেন্ড করছে, বা অ্যানাটমির মধ্যে যে পার্ট গুলো থাকে সেগুলো আসলে কোথায় কোনটা হবে। ফুটার শুধু জানলেই হবে না, ফুটারের ভিতরে আমরা কি কি ইনফরমেশন রাখি সেটা জানতে হবে। ফুটারের ইনফরমেশন গুলো কোথায় থাকে, বা একটা ওয়েবসাইটে ফুটারে আসলে কি কি ইনফরমেশন থাকে, একটা ওয়েবসাইটের ফুটারে যে ইনফরমেশন গুলো থাকে, ইমেলের একটা হচ্ছে টেমপ্লেটেও সেম ইনফরমেশন গুলো থাকবে। তো আপনারা যদি একদম শুরুর ক্লাস থেকে এখন পর্যন্ত একটু ফোকাস করেন, দেখবেন এই জিনিসগুলো নিয়ে আমরা ব্যাক টু ব্যাক আলোচনা করে এসেছি। যখন আমরা ওয়েব ওয়েব রিসার্চ নিয়ে আলোচনা করেছি, তখন আমরা ওয়েবসাইটের কোন কোন পার্ট নিয়ে আমরা কাজ করব, সেখানে ফুটারে কি কি অংশ থাকে, সবকিছু নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। ইভেন কপিরাইটটা নিয়েও আমরা কথা বলেছি যে একটা ওয়েবসাইটের কোথায় কপিরাইটের অংশটুকু থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এই এই পর্যন্ত ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা, যে আমরা ইমেল অ্যানাটমি নিয়ে আলোচনা করছিলাম, কোথায় কি হবে এটা নিয়ে আলোচনা করছিলাম। এবার যদি আমরা একটু আসি, যে আমরা ইমেল কি সেটা জানলাম, ইমেল ইমেলের ক্ষেত্রে কি কি ধরনের ইমেল হয়, পার্সোনাল ইমেল, প্রফেশনাল ইমেল, সেই ইমেলের টাইপ গুলো আমরা জানলাম। ইমেলের যে ট্রান্সমিশন স্টেপ গুলো, একটা সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ইমেল যাওয়ার সময় আসলে কি কি স্টেপ ফলো করে সেটা আমরা জানলাম। ইমেলের হচ্ছে যে বেনিফিটস গুলো আছে সেগুলো আমরা জানলাম, যে বেস যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব, পার্সোনালাইজ থেকে শুরু করে ইমেলের যে কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো আমরা জানলাম। ইমেলের যে অ্যানাটমি গুলো আছে বা এসেনশিয়াল যে পার্ট গুলো আছে সেগুলো আমরা জানলাম। সো ইমেলের ক্ষেত্রে কিন্তু বেসিক আমরা অনেক কিছুই স্টাডি করে ফেলেছি। এখন যেটা আমাদের জানা বাকি আছে সেটা হচ্ছে আমরা টেমপ্লেট ডিজাইন তো করব, ঠিক আছে, বাট টেমপ্লেট ডিজাইনের আগে যেটা আমি বলছিলাম যে আমাদের বেসিক কিছু ধারণা আরো ক্লিয়ার হতে হবে। ইমেইল টেমপ্লেটের ক্ষেত্রে আমরা এতক্ষণ তো শুধুমাত্র ইমেল নিয়ে কথা বলছিলাম, এখন কথা বলবো ইমেল টেমপ্লেট নিয়ে। এখন আবার সেম জিনিসগুলোই আমরা ফলো করব, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট কত ধরনের হয়। আমরা এর আগে যেটা দেখে আসছি ইমেল কত ধরনের হয়, মানে সেম জিনিসগুলো এখন শুধু ডাইভার্ট হবে কিসে, ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে। ওকে, যেমন ইমেল টেমপ্লেট কি, ইমেল টেমপ্লেটের ডিজাইন কন্টেন্ট কি হবে, ইমেল টেমপ্লেটের এসেনশিয়াল থিং গুলো কি হবে, ইমেল টেমপ্লেট কত প্রকারের, কি কি আমাদের জানতে হবে, এই টপিক গুলো আমরা দেখবো। তারপরে আমরা যাব অ্যাপ্লিকেবল যে সেক্টর গুলো আছে বা ফিল্ড গুলো আছে বা যে টুলস গুলো আছে যেগুলোতে আমরা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবো, সেই টপিক গুলোতে যাব। তো আজকের টপিক হচ্ছে আমাদের যে ইমেল মার্কেটিং আমরা করব, ইমেল মার্কেটিং এর জন্য আমাদের যে জিনিসটা মেইন জানতে হবে সেটা হচ্ছে এই ইমেল মার্কেটিংটা আমরা কেন করছি।
পারপাসটা কি, কি পারপাস সার্ভ করে ইমেল মার্কেটিং এর? ব্যক্তিগত পারপাস হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, দুটাই হতে পারে না? হ্যাঁ ম্যাম। ইমেল মার্কেটিং এর পারপাসটা কিন্তু দুটাই হতে পারে। আমরা ব্যক্তিগত পারপাসে ইমেল মার্কেটিং করতে পারি, আবার বিজনেস পারপাসে ইমেল মার্কেটিং করতে পারি। যদি ব্যক্তিগত পারপাস বলি, এইটুকুর জন্য আমাদের কিছু তেমন আলাদা করে আমাদের ইউআই ডিজাইন শিখতে হবে না, বা আমাদের একদম একাডেমিক কোনো টপিক শিখতে হবে না। আমরা নর্মালি ইমেল কিভাবে লেখে এতটুকু শিখেই কিন্তু আমরা ইমেল মার্কেটিং করতে পারি। ইমেল কি, ইমেল কিভাবে লেখে, ইমেল লিখতে কি কি প্রয়োজন, সেন্ডার রিসিভেন্ট, এইটুকু জ্ঞান নিয়ে কিন্তু আমরা ব্যক্তিগত ইমেল মার্কেটিং করতে পারি। লাইক বন্ধুর কাছে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে একটা ইমেল পাঠাবো, প্রফেশনাল একটা ধরেন এডুকেশনাল পারপাসে স্কুল কলেজ বা ইউনিভার্সিটির এডুকেশনাল পারপাসে একটা মেইল পাঠাবো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু ইনফরমেশন আমাদের একটা ইমেল লিখতে দরকার, লাইক ইমেলটা কিভাবে লেখে, এডুকেশন ইমেল কিভাবে লেখে, আর ইমেল সেন্ডিং প্রসিডিউর, এতটুকু জেনেই কিন্তু আমরা কি করতে পারছি, পার্সোনাল বা ব্যক্তিগত পারপাসে যে ইমেল গুলো আছে সেগুলো আমরা হ্যান্ডেল করতে পারছি, ঠিক না? কিন্তু যখন এইটা আসলে প্রফেশনাল পারপাসে বা বিজনেস পারপাসে ইমেল মার্কেটিং এর ফ্যাক্ট চলে আসে, তখন আমাদের অনেকগুলো পার্ট শিখতে হয়, অনেকগুলো টাইপ শিখতে হয়। এখন আমরা আরো অনেকগুলো টাইপ শিখবো যেগুলো আমরা প্রতিনিয়ত ইমেল মার্কেটিং এ ইউজ করবো। আমরা কিন্তু এই জিনিসগুলো করবো না, এই জিনিসগুলো যে আমরা একেবারেই করি না ব্যাপারটা এরকম না। আমরা যখন স্কুল থেকে কলেজ বা কলেজ থেকে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি থেকে যখন আমরা হায়ার এডুকেশনের জন্য ট্রাই করি, তখন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের পার্সোনাল, এগুলো কিন্তু আমাদের পার্সোনাল পারপাস। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ইমেল করতে হয়, আমাদের প্রফেসরদের ইমেল করতে হয়, আমাদের টিচারদের ইমেল করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ইমেল মার্কেটিং করে থাকি, বাট এটা আমরা বিজনেস পারপাসে কিন্তু করছি না, বা বিজনেস পারপাসে আমরা ব্রডলি শিখছি না। কিন্তু যখন আমরা বিজনেস পারপাসে চলে যাব, সেই ক্ষেত্রে আমাদের ইমেল মার্কেটিং এর ধরনগুলো পুরোপুরি বিজনেস ওয়াইজ হয়ে যাবে। আর এখন বিজনেস বলতে তো আমরা ই কমার্স বুঝি, তার মানে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে আমাদের ইমেইল গুলো বা ইমেইলের টাইপ গুলো, ধরনগুলো আমাদেরকে নতুন ভাবে সাজাতে হবে, এবং বেসড অন ই কমার্স বিজনেসের উপর ভিত্তি করে আমাদের কি কি ধরনের ইমেল টেমপ্লেট হয় বা ইমেল হয়, সেটার উপরে বেস করে এখন আমাদের কাজ করতে হবে। ক্লিয়ার? মানে মেইনলি আমরা কাজ করব এখান থেকে, প্রফেশনাল বা বিজনেস ইমেল মার্কেটিং থেকে, বা ই কমার্স ইমেল মার্কেটিংও এটাকে বলতে পারেন। ই কমার্স ইমেলের যে ধরনগুলো আছে সেটাকেও এটা সেই নামেও এটাকে মেনশন করতে পারেন, কোনোটাই ভুল হবে না। ই কমার্সও বলতে পারি, কোনোটাই আসলে ভুল হবে না। তো এই ক্ষেত্রে আমরা কি কি ইমেল আসলে ইউজ করি, এটা যদি আমরা একটু টাইপ গুলো, এখন যে টাইপ গুলো বলবো এই টাইপ গুলো নিয়ে আমরা কাজ করবো মূলত। প্রথমেই দেখেন, যেটা আমরা বলছি সেটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেল। আমরা ট্রানজেকশনাল ইমেল কি সেটা বুঝি? একটা ওয়েলকাম ইমেলের টেমপ্লেট আর একটা ট্রানজেকশনাল ইমেলের টেমপ্লেট কি এক হবে? রেসপন্স না করুন, ম্যাম। বাকিরা কি ক্লাস করছেন না? জি ম্যাম, করছি ম্যাম। ওকে, চ্যাট বক্সে রেসপন্স করলেও হবে, সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে এখন আমরা ইমেল টেমপ্লেটের কিছু ধরন দেখবো, বা বিজনেস ইমেল মার্কেটিং এর যে টাইপ গুলো আছে, কি কি ধরনের ইমেল হয় সেগুলো আমরা, এই টাইপ গুলো আমরা জানবো, এবং এই প্রত্যেকটা টাইপের ইমেল টেমপ্লেট আপনাদেরকে ডিজাইন করতে হবে যদি আপনারা টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করেন। তো প্রথমেই আমি যেটা বলবো যে পার্সোনাল ইমেলের কথা তো আমরা বললাম, যে যদি আমরা দুই ভাবে ভাগ করি তাহলে একটা পার্সোনাল ইমেল মানে ব্যক্তিগত পারপাসে ইমেল মার্কেটিং, একটা হচ্ছে প্রফেশনাল পারপাসে ইমেল মার্কেটিং বা বিজনেস পারপাসে ইমেল মার্কেটিং। সো আমরা যেহেতু ইমেল মার্কেটিংটা শিখছি, দ্যাটস মিন আমরা প্রফেশনাল পারপাসে ইমেল মার্কেটিংটা শিখবো। সো প্রফেশনাল পারপাসে ইমেল মার্কেটিং শেখার জন্য ইমেলের কতগুলো টাইপ আছে সেটা আমাদের জানতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে প্রফেশনাল পারপাসে বা ই কমার্স পারপাসে যখন আমরা ইমেল মার্কেটিংটা করব, সেই ক্ষেত্রে আমাদের ইমেল গুলো কত ধরনের হয়ে থাকবে, বা ইমেল টেমপ্লেট গুলো আমাদের কত ধরনের হয়। প্রথমে যেটা আমরা বলছি সেটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেল। ট্রানজেকশনাল ইমেলের মধ্যে কি ধরনের কাজ হয় বা কি ধরনের অ্যাক্টিভিটির কারণে আমরা ট্রানজেকশনাল ইমেল মেক করি। অ্যাক্টিভিটি গুলো হতে পারে, ধরেন আপনারা একটা ইয়ে থেকে, একটা ই কমার্স সাইট থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলেন, পারচেজ করার পরে একটা অর্ডার কনফার্মেশন ইমেল আপনার কাছে আসলো। এই কনফার্মেশন ইমেলটা কিন্তু ট্রানজেকশনাল ইমেল ক্যাটাগরিতে চলে যাবে বা ইমেল টাইপের ভিতরে চলে যাবে।
সেই ক্ষেত্রে একটা অর্ডার কনফার্মেশন ইমেইলের যে টেমপ্লেট ডিজাইন সেটা অবশ্যই একটা ওয়েলকাম ইমেইলের টেমপ্লেট ডিজাইনের মতো হবে না। এতটুকু ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে। ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে এতটুকু ডিফারেন্স আপনাদের বুঝতে হবে। ইনভয়েস পাঠানোর একটা মেইল যেতে পারে, লাইক আপনার কত টাকা হলো টোটাল, সেই টোটাল একটা অ্যামাউন্টের একটা ইনভয়েস ইমেল যেতে পারে, এটা ট্রানজেকশনাল ইমেলের মধ্যে পড়ে। পেমেন্ট রিসিপ্ট যেতে পারে, সেটাও ট্রানজেকশনাল ইমেলে পড়বে। ওটিপি বা পাসওয়ার্ড, এই যে ব্যাপারগুলো, এগুলো ট্রানজেকশনাল ইমেলের মধ্যেই পড়ে যায়। এবং এই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত পাই, ঠিক না? যে কোনো একটা সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা সাইট থেকে যদি আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই বা লগ ইন করতে চাই, সবাই এখন কি করে, টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে বা তাদের ভ্যালিডেশন প্রসেসের মাধ্যমে আমাদেরকে ফোন নাম্বারে বা জিমেইলে কি করে, ওটিপি পাঠায়। সো যে জিমেইলে যে ওটিপিটা পাঠায় সেটারও কিন্তু একটা আলাদা টেমপ্লেট থাকে। ইমেল, যে জিমেলটা আমরা পাই বা যে ইমেলটা আমরা পাই, সেই টেমপ্লেটটা কিন্তু একটা আলাদাভাবে ডিজাইন করা থাকে, যেটা অন্য ধরেন একটা ওয়েলকাম ইমেইল বা হচ্ছে অন্য যে ইমেল গুলো আছে, লাইক একটা প্রমোশনাল ইমেল, এই ইমেলের টেমপ্লেট ডিজাইন গুলো আর এই ইমেলের টেমপ্লেট বা ট্রানজেকশনাল ইমেলের টেমপ্লেট ডিজাইন গুলো কিন্তু এক হবে না। সো আমরা এক কথায় প্রত্যেকটা যে অ্যাক্টিভিটি আছে, এই অ্যাক্টিভিটি গুলোর জন্য যে ইমেইল গুলো ডিজাইন করা হয়, সেগুলোকে আমরা ট্রানজেকশনাল ইমেল ক্যাটাগরিতে ফেলতে পারি। আই থিঙ্ক আপনারা সবাই এটা ক্লিয়ার যে ট্রানজেকশনাল ইমেইল ক্যাটাগরির মধ্যে কি কি ধরনের অ্যাক্টিভিটির ইমেল কন্টেন্ট আমাদেরকে ডিজাইন করতে হতে পারে, বা কি কি ইমেল টেমপ্লেট আমাদেরকে ডিজাইন করতে হতে পারে। আপনারা যদি ট্রানজেকশনাল ইমেল টেমপ্লেট লিখে একটু গুগলে সার্চ করেন, তাহলে আপনাদের ধারণাটা, ভিজুয়াল ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ট্রাই করবো একটু ভিজুয়ালি ধারণা নিয়ে ক্লাস করার। এই যে ইমেলটা আমরা দেখতে পাচ্ছি, একটা ইনভয়েসের ইমেল, এটা কিন্তু আমাদের একটা ট্রানজেকশনাল ইমেল। এবং দেখি পিকচারটা ওপেন করা যায় কিনা। হুম, এটা ওপেন করা আছে এখানে। আই হোপ একটা থেকে আমি সবগুলো দেখাতে পারবো। এই যে ইমেজটা আমরা দেখছি, এটা আমরা বলছি পেমেন্ট ইনভয়েস অর রিসিভড ইমেইল। যেই পেমেন্ট যে ইনভয়েসটা আছে, দেখেন এখানে কিন্তু ওরা ট্রানজেকশনাল বা হচ্ছে আমরা যে টাইপটা দেখলাম, আমরা এটাকে বলছি ট্রানজেকশনাল ইমেল। যত প্রকার পেমেন্টের ট্রানজেকশন হবে বা পেমেন্ট ট্রানজেকশন রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে, লাইক অর্ডার কনফার্মেশন, ইনভয়েস, পেমেন্ট রিসিপ্ট, বা এই যে অ্যাক্টিভিটি গুলো আছে, এই রিলেটেড যতগুলো ইমেল হবে সবগুলোকে আমরা কি বলতে পারি, ট্রানজেকশনাল ইমেলের মধ্যে বলতে পারি। এখানে কিন্তু দেখেন ট্রানজেকশনাল ইমেল বলছে না, বাট ওরা যে অ্যাক্টিভিটি গুলো আছে, যেমন এই অ্যাক্টিভিটিটা কি, এটা হচ্ছে পেমেন্ট ইনভয়েস। সো এইটাকে ওরা বলছে পেমেন্ট ইনভয়েস এর ইমেইল। তো এই ইমেলটাকে দেখেন, এই ইমেলের টেমপ্লেট ডিজাইনটা আর একটা উপরেই দেখেন ওদের কাছে একটা ওয়েলকাম ইমেল আছে, দেখেন ওয়েলকাম ইমেল। এই ওয়েলকাম ইমেলের ডিজাইন কনসেপ্টটা আর ট্রানজেকশনাল ইমেলের ডিজাইন কনসেপ্টটা কিন্তু একদম হুবহু একরকম না। তো এই জিনিসগুলো আপনাদের ডিফারেন্সিয়েট গুলো আপনাদেরকে ধরতে হবে এবং নিজেদেরকে ডিফারেন্সিয়েট গুলো প্র্যাকটিস করতে হবে। এবার যদি অ্যানাটমি গুলো ফলো করেন, তাহলে দেখেন যে আমাদের যেই গ্রাফিক্স বা যে হচ্ছে হেডার যে গ্রাফিক্সটা আছে, যেটা আমরা কোম্পানি লোগো বলছি, সেটা আছে। নিচে যদি ফলো করেন, ফুটার আছে, কল টু অ্যাকশন আছে, এবং আমাদের মেইন যে বডি ইয়েটা, মেইন যে বডি ইমেইলটা, বডি মেসেজটা যেটা ইনভয়েসের যাবে আর কি, ক্যালকুলেশন পার্টে যাবে, সেই সবকিছুই কিন্তু এখানে আছে। অ্যানাটমি গুলো কিন্তু ঠিক ফলো করা হচ্ছে, শুধু এইটা ডিপেন্ড করছে টাইপের উপরে বেস করে, কিন্তু এটা ভ্যারি করছে যে কি টাইপের ইমেল আমরা করছি, সেটার উপরে বেস করে এই ইয়েগুলো, এই ধরনগুলো আসলে চেঞ্জ হচ্ছে। ম্যাম আমার মনে হয় 1 নম্বরে ওয়েলকাম ইমেল রাখলে আপনাদের একটু বুঝতে সুবিধা হতো। আচ্ছা, সমস্যা নেই, হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আপনি যে ইমেলটা দেখাইলেন ম্যাম, ওই ইমেলটার মধ্যে মানে প্রি হেডার কোনটা ম্যাম, এটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রি হেডার কিন্তু ম্যান্ডেটরি না। হেডার এবং প্রি হেডার দুইটাই কিন্তু মানে প্রি হেডার কিন্তু সব জায়গাতে ম্যান্ডেটরি না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে হেডার এবং প্রি হেডার ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝতে হবে। যখন আমরা ইমেইল করব, একটু দেখাই আমি, তাহলে আই হোপ একটু ক্লিয়ার হবেন।
আচ্ছা, আমরা এখানে কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছি, এটা কি সবাই ক্লিয়ার? জি ম্যাম, এটা ক্লিয়ার ম্যাম, এখানে বোঝা যাচ্ছে। মানে হ্যাঁ, এখানে আমরা কিছু লাইন দেখতে পাচ্ছি। আবার যখন আমি এই ইমেলটাই ওপেন ওর করব, পরে লাইনটার পরে যেটা আছে সেটা তো প্রি হেডার, সেটা তো বুঝিনি। আমি একটু বলি, একটু দেখাচ্ছি। আবার ধরেন যখন আমরা এই ইমেলটা ওপেন করব, দেখেন ওপেন করার পরে আমরা একটা টেমপ্লেট পাচ্ছি, ঠিক না? এবারে দেখেন, ওয়েলকাম টু মারিয়া। আমরা যদি একটু ব্যাকে যাই, ওয়েলকাম টু ইনস্ট্যান্টলি মারিয়া, এই কথাটা আমরা কোথায় পাচ্ছি? এই কথাটা আমরা হেডিং এ পাচ্ছি। আমরা একটু ভিজুয়ালি দেখি, তাহলে আরো বেটার বুঝতে পারবো। এরপরে দেখেন বলছে থ্যাঙ্কস ফর ট্রাইং ইনস্ট্যান্টলি। আমি ইনস্ট্যান্টলিতে হচ্ছে সাইন ইন করেছিলাম, তাই আমাকে এই মেসেজটা দিচ্ছে। এটা অবশ্য পারপাস এর উপরে ডিপেন্ড করে এটা ইয়ে করে, আহ কি বলবো, এটাকে চেঞ্জ হয়। হ্যাঁ, যদি আমি সাইন ইন করার এটা যেহেতু আমার সাইন ইন করার মেসেজ, এটা একরকম থাকবে। অন্য ট্রানজেকশনাল ইমেলের ক্ষেত্রে অন্যরকম থাকবে, ওয়েলকাম ইমেলের ক্ষেত্রে অন্যরকম থাকবে। So, প্রত্যেকটা আসলে ইয়ের উপরে ডিপেন্ড করে আর কি, তাদের যে হচ্ছে টাইপগুলোর উপর ডিফারেন্ট ভ্যারি করবে, চেঞ্জ হবে। বাট আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি বা একটু ভিজুয়ালি দেখে বোঝার চেষ্টা করছি যে সাপোর্টিভ ইমেজ বা হচ্ছে সাপোর্টিভ বা প্রি হেডার, যেটা সরি সাপোর্টিভ না, প্রি হেডার ইমেজ আসলে কোনটা। সো আমরা দেখেন এখানে কি বলা আছে, ইনস্ট্যান্টলি ওয়েলকাম দিয়ে একটা কমা দেওয়া আছে এবং মারিয়া। এখন যদি আমরা দেখি এই লেখাটুকুকে আমরা কোথায় পাচ্ছি বলেন তো? এই লেখাটুকুকে আমরা কোথায় পাচ্ছি বলেন তো? প্রি হেডার ম্যাম আসছে। এই এই লেখাটুকু কিন্তু প্রি হেডারে আসছে। এবং এই লেখাটুকু, সরি, এই যে এই লেখাটুকু যেটা আসলে সাবজেক্ট লাইন, হ্যাঁ, এটা আসলে কোথায় যাচ্ছে? সাবজেক্ট লাইনে যাচ্ছে। এখন যখন আমরা ডিজাইনিং যাব, আমরা কি সাবজেক্ট লাইনটা সহ ডিজাইন করব? এটা সহ সাবজেক্ট লাইনটা কিন্তু আমরা যখন ইমেল পাঠাবো, একটা ইমেল কম্পোজ করব, দেখেন কম্পোজে কিন্তু সাবজেক্ট লাইনটা লেখার আলাদা জায়গা আছে, বোঝা জি যাচ্ছে? জি ম্যাম। তাহলে সাবজেক্ট লাইন বাদ দেন, ডিজাইনিং থেকে সাবজেক্ট লাইন বাদ দিয়ে বাকি যে অংশগুলো থাকে সেগুলো নিয়ে হবে আমাদের ডিজাইনিং পার্ট। মানে এইখান থেকে তো আমরা ডিজাইন করব, ঠিক না? জি ম্যাম। সাবজেক্টের পরে থেকে আমরা ডিজাইনিং করব। তাহলে সাবজেক্টের পরে থেকে হচ্ছে আমরা কি করছি, আমাদের যে অ্যানাটমি গুলো আছে সেগুলোকে আমরা সেট করব। সাবজেক্টের পরে কি থাকছে? সাবজেক্টের পরে হচ্ছে হেডার বা প্রি হেডার থাকছে। প্রি হেডার। হ্যাঁ, হেডারও থাকতে পারে, প্রি হেডারও থাকতে পারে, কারণ আপনি যদি এখানে একটা হেডিং দেন, যেমন ওয়েলকাম মারিয়া, এটা হেডিং ধরাই যায়, ঠিক না? হেডিং এর পরে এটা কি থাকছে? প্রি হেডিং। এটা জি একটা ম্যাম। হেডিং, হেডিং একটা হেডিং পিকচারও থাকতে পারে একটা, বা হচ্ছে যেমন এই ইনস্ট্যান্টলি, এটা হচ্ছে ওদের ব্র্যান্ডেড ইমেজ, ওদের যে লোগোটা আছে লোগোটাকে ওরা ব্র্যান্ডেড ইমেজ আকারে এইভাবে রাখছে। আমরা ডিজাইনিং কনসেপ্ট গুলোতে গেলে এগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডেড হেডার ইমেজ। এরপরে থাকছে হচ্ছে একটা ব্র্যান্ডেড লাইন, যেটা হচ্ছে ওরা জাস্ট ওয়েলকাম করছে, পার্সোনালাইজড করে ওয়েলকাম করছে। এরপরে একটা প্রি হেডার একটা লাইন থাকছে, যেখানে ওরা মেইন যে পারপাসটা সেটা সার্ভ করলো, যে কেন আমাকে ওরা ওয়েলকাম করছে, কারণ আমি ওদের ওখানে রেজিস্ট্রেশন করেছি তাই ওরা আমাকে ওয়েলকাম করছে। এরপরে থাকলো ওদের হচ্ছে আহ যে সিটিএ, হ্যাঁ সিটিএ যে বাটনটা, কল টু অ্যাকশন বাটনটা, আমি এখানে ক্লিক করলে কনফার্মেশনের মাধ্যমে আমি সাইন ইন করতে পারবো। এরপরে সাপোর্টিভ যে মেসেজটা আছে সেটা থাকছে। এবং ওদের যে লাস্ট যে দেখেন, এই যে এখান থেকে শুরু করছে ওরা ওদের আহ যেটা আমরা ফুটার সেকশন বলছি, ফুটার সেকশনের মধ্যে ওরা ওদের বাকি যেই ইয়েগুলো আছে, লাইক ওদের অ্যাপস এর যে লিঙ্কটা, দেন হচ্ছে এটা মনে হয় আমার এই লিঙ্কটাই ওরা এখানে প্লেস করছে। যাই হোক, ওদের অ্যাপস এর লিঙ্কটা, মানে ওদের বাকি যে সাপোর্টিভ যে লিঙ্ক গুলো আছে সেটা ওরা ওদের যে হচ্ছে ইয়ের সেকশনটা আছে সেখানে রাখার চেষ্টা করছে। সাপোর্টিভ যেই মেসেজের সেকশনটা আছে সাপোর্টিভ মেসেজের সেকশনে রাখার চেষ্টা করছে। এবং যদি লাস্টলি দেখেন, লাস্টলি ওরা কি করছে, ওদের যে ফুটারের অংশ যেখানে কপিরাইট থাকছে, এই যে সি, এই যে বাটনটা আছে, যেই লোগোটা আমরা দেখতে পাচ্ছি সার্কেলের ভিতরে সি, এটাকে আমরা কপিরাইটের লোগো বলি। কপিরাইট ইনস্ট্যান্টলি মানে ইনস্ট্যান্টলি শুধুমাত্র ওদের রাইট রিজার্ভ করে এবং ওদের শুধুমাত্র ওদেরই রাইট রিজার্ভ করে, এখানে আর কোনো গ্রুপ অফ কিছু নাই বা থাকে না একদম অল রাইট রিজার্ভ করা থাকে, আমরা প্রত্যেকটা কোম্পানির তো দেখি। সো এটা হচ্ছে ওদের কপিরাইট, এবং এখানে হচ্ছে ওদের লোকেশন, এবং এখানে বাকি আরো ওরা চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাটাচ করতে পারতো, বাট ওরা করেনি। এইটুকু ওরা সাপোর্টিভ যেই ইয়ে আছে, সাপোর্টিভ যে সেকশনটা আছে মেসেজের সেকশনটা, সেখানে ওরা এইটুকু রাখছে। সো দ্যাটস ইট। আসলে কে কিভাবে ডিজাইন করছে, এদেরই যখন আপনি অন্য একটা ইমেল দেখবেন, একটা ইনভয়েসের ইমেল দেখবেন, বা ওদের যখন একটা অন্য টপিকের একটা ইমেল দেখবেন, তখন দেখবেন ওদের ডিজাইনিংটা আবার আলাদা। সো এই ডিজাইনিং গুলো ডিপেন্ড করছে কিন্তু
কোন টাইপ বা কোন পারপাসে ওরা ইমেল করছে সেটার টেমপ্লেট ডিজাইনিং এর উপর ডিপেন্ড করছে। এটা নিয়ে কথা বলছিলাম আমরা এখানে, যে যখন আমরা আসলে টাইপ গুলো দেখবো সেই ক্ষেত্রে কিন্তু বিজনেস পারপাসে যে ইমেল গুলোর টেমপ্লেট নিয়ে আমরা কাজ করব, টেমপ্লেট ডিজাইন করব, সেইগুলোর যে অ্যানাটমি গুলো ম্যাক্সিমাম অ্যানাটমি গুলো কিন্তু সেম থাকবে, শুধু আমাদের ডিজাইনিং গুলো বা কনসেপ্ট গুলো পারপাসের উপরে চেঞ্জ হবে। আই থিঙ্ক এখানে ওয়েলকাম ইমেলটা শুরুতে রাখলে আপনাদের বুঝতে সুবিধা হতো। আমি ওয়েলকাম ইমেলটাই রাখি শুরুতে। ইমেলটা রাখি, ওকে। এরপরে আসেন প্রমোশনাল ইমেল। প্রমোশনাল ইমেলের মধ্যে কি কি ধরনের পারপাস হতে পারে? ডিসকাউন্টের জন্য আমরা একটা ইমেল দিতে পারি, ঠিক না? নিউ প্রোডাক্ট আসছে সেটা নিয়ে আমরা একটা ইমেল দিতে পারি, বা আমাদের বা সেল ক্যাম্পেইনের জন্য আমরা একটা ইমেল দিতে পারি, যে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটির জন্য আমরা ইমেল দিতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রমোশনাল ইমেইলের টেমপ্লেট। প্রমোশনাল ইমেইলের টেমপ্লেট কেমন হয় আমি দেখাচ্ছি। তার আগে একটু আমি নিউজ লেটার ইমেল নিয়ে কথা বলবো, কারণ প্রমোশনাল ইমেল আর নিউজ লেটার ইমেলের যে টেমপ্লেট গুলো, এই দুইটা একসাথে আমি দেখানোর চেষ্টা করব, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। এই যে আমরা কথা বলছি নিউজ লেটার ইমেল নিয়ে, সব থেকে বেশি ইমেল মার্কেটিং এর বিজনেস পারপাসে সব থেকে বেশি কাজ করা হয় নিউজ লেটার ইমেল নিয়ে। আপনারা কি কেউ জানেন নিউজ লেটার ইমেলটা আসলে কি? এখানে কিন্তু দেখেন একদম খুব সহজভাবে বলা আছে, নিউজ লেটার ইমেলটা হচ্ছে একটা বিজনেসের প্রতিনিয়ত বা প্রতিনিয়ত যে আপডেট গুলো হয় একটা বিজনেসের, এই প্রতিনিয়ত আপডেট গুলো পাঠানোর জন্য যে ইমেলটা বা যে ইমেলের ধরনটাকে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় নিউজ লেটার ইমেল। এবং নিউজ লেটার ইমেল টেমপ্লেটটাই সব থেকে বেশি আপনারা ইউজ করবেন, বা নিউজ লেটার ইমেল ক্যাম্পেইনটাই আপনারা সব থেকে বেশি ইউজ করবেন প্রমোশনাল অ্যাক্টিভিটি পারপাসে বা বিজনেস পারপাসের ক্ষেত্রে। প্রত্যেকটা কোম্পানি নিউজ লেটার ইমেইলই কিন্তু সব থেকে বেশি তার অডিয়েন্সদেরকে পাঠায়। আপনারা যদি নিউজ লেটার ইমেল নিয়ে একটু স্টাডি করেন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে নিউজ লেটার ইমেলটা সব থেকে বেশি ইউজ করা হয়, বা সব থেকে বেশি নিউজ লেটার ইমেলের ডিমান্ডটা সব থেকে বেশি থাকে। কারণ একটা বিজনেস যখন স্টার্ট হয়, ধরেন আপনাকে দিয়ে একটা ইমেল ক্যাম্পেইন করানো হলো, ধরেন একটা বিজনেসের ক্ষেত্রে একটা নতুন একটা বিজনেস আপনার কাছে আসলো, ক্লায়েন্ট আপনাকে দিয়ে একটা ক্যাম্পেইন রান করালো, একটা আহ একটা আউটরিচ করালো। ফার্স্ট অফ অল শুরুতে তো ইমেল মার্কেটিং ধরে নিলাম, শুরুতে আপনাকে দিয়ে ইমেল মার্কেটিং করালো না, শুরুতে কি করলো? শুরুতে হচ্ছে কোল্ড আউটরিচ করালো। কোল্ড আউটরিচ কি আপনারা বোঝেন? কোল্ড আউটরিচ কি বোঝেন? না ম্যাম। কোল্ড আউটরিচ কিন্তু আমরা করে আসছি। না ম্যাম, না। কোল্ড ইমেল মানে কি বলেন? কোল্ড ইমেল মানে হচ্ছে যেই ইমেল গুলো বা কোল্ড অডিয়েন্স মানে কি? কোল্ড অডিয়েন্স মানে হচ্ছে যেই সেই অডিয়েন্স গুলো যারা আমাদের প্রোডাক্ট বা আমাদের বিজনেসে ইন্টারেস্টেড হতেও পারে আবার নাও পারে, আমরা জানি না, কিন্তু আমরা সবাইকে রিচ করব, সবার কাছে পর্যন্ত যাব এবং আমাদের বিজনেসের কথাগুলো সবাইকে জানাবো। এটাকে বলে হচ্ছে কোল্ড আউটরিচ। কোল্ড আউটরিচের জন্য সব থেকে হ্যাঁ ম্যাম, মনে পড়েছে। কোল্ড আউটরিচের জন্য সব থেকে সুইটেবল মাধ্যম হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং করা। এখন এই যে কথাগুলো আমি বলছি এগুলো নিয়ে সার্চ করেন, আপনারা দেখবেন এগুলো নিয়ে অনেকে সার্ভিস প্রোভাইড করছে। কোল্ড আউটরিচ স্ট্র্যাটেজি নিয়ে অনেকে সার্ভিস প্রোভাইড করছে, বিশেষ করে ইউকে এর পার্সন যারা আছে, যারা হচ্ছে বাইরের কান্ট্রির দেশে আছে, ওরা দেখবেন যে যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করছে কেউ কিন্তু ক্যাম্পেইন সেট আপ করে দেয় না, কেউ কিন্তু টেমপ্লেট ডিজাইন করে দেয় না, সবাই এই যে স্ট্র্যাটেজি গুলো আছে স্ট্র্যাটেজি গুলো মেকিং নিয়ে কাজ করে। কিভাবে কোল্ড আউটরিচ করবে, কিভাবে কোল্ড ইমেল মার্কেটিং করবে, কিভাবে ক্লায়েন্ট জেনারেট করবে, এই স্ট্র্যাটেজি গুলো নিয়ে সবাই হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। তারা এক একটা অ্যাপয়েন্টমেন্ট নেয়, ক্লায়েন্টদেরকে স্ট্র্যাটেজি গুলো শেখায়, এবং এক একটা অ্যাপয়েন্টমেন্টে তারা 1000-2000 ডলার চার্জ করে, কারণ সে শেখাচ্ছে, স্কিলটা শেখাচ্ছে কিভাবে আপনি প্রতিনিয়ত আপনার ইয়ের জন্য, আপনার ব্র্যান্ডের জন্য। আমি যদি একটু দেখিয়ে দিই তাহলেই মনে হয় ভালো হয়।
দেখেন এখানে অনেকগুলো প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে ইমেল মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করছে, ঠিক আছে, বাট দেখেন ওরা কি বলছে, ওরা our agency will maximize conversation using smart cold email outreach। ও কিন্তু বলেনি যে ও ডিরেক্ট ওর ক্যাম্পেইন সেট আপটা করে দিবে। এবং যদি আমরা একটু এটা পড়ি, অ্যাবাউটটা পড়ি, তাহলে বোঝা যাবে যে ওরা আসলে কি বোঝাতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে। ওরা বেসিক্যালি যেটা করে, ইমেল আউটরিচ বা কোল্ড ইমেল আউটরিচের যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো নিয়ে ওরা সার্ভিস প্রোভাইড করে। লাইক এগুলো নিয়ে হচ্ছে ওরা এক একটা সেশন নেয়, ওদের যারা ক্লায়েন্ট হবে তারা ওদের থেকে একটা সেশন নিবে এবং শিখবে যে কিভাবে আসলে কোল্ড ইমেল আউটরিচটা করতে হয়। দেখেন কোল্ড ইমেল আউটরিচ ফর সিরিয়াস লিড জেনারেশন, এবং ওদের যে গিগ কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটিটা একটু দেখেন। এখানে হচ্ছে আমার এই লেখাটা আছে দেখে বোঝা যাচ্ছে না, এখান থেকে কোয়ান্টিটিটা দেখেন। ওদের স্টার্টিং কোয়ান্টিটি ওরা রাখছে হচ্ছে কত, $4,500, অলমোস্ট হচ্ছে বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা বা 5 লাখ সামথিং হবে। এটা হচ্ছে ওরা ওদের স্টার্টিং প্যাকেজ ওরা রাখছে। এবং এখানে নিশ্চয়ই শুধু একটা ক্যাম্পেইন রান করে ওরা ছেড়ে দেবে না, ওরা কি করছে এটা যদি আপনারা অ্যাবাউট গুলো পড়েন তাহলে বুঝতে পারবেন। এই যে গিগে যে অ্যাবাউটটা আছে, অ্যাবাউটটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ওরা আসলে কি করছে। হুম, ওরা এভরিথিং হ্যান্ডেল করবে। আবার অনেকে আছে শুধুমাত্র কি করছে, শুধুমাত্র হচ্ছে স্ট্র্যাটেজি গুলো শেখাচ্ছে, 1 ঘন্টার একটা সেশনে স্ট্র্যাটেজি গুলো শেখাচ্ছে এবং হেল্প করছে যে কিভাবে সে নিজের বিজনেসটা কোল্ড আউটরিচ নিজে করবে। একটা যারা সার্ভিস প্রোভাইড করছে তারা সারা বছর করে দেবে না, তারা জাস্ট একটা সেশনের মাধ্যমে শেখাবে যে কিভাবে করতে হয়, এবার বাকিটা তুমি নিজে ম্যানেজ করে নাও। বা পুরা A to Z হচ্ছে শিখিয়ে দিবে যে কিভাবে কোথায় থেকে কি করতে হয়, বাকিটা তুমি নিজে থেকে করে নাও। সো এই ব্যাপারগুলোতে যতগুলো প্রোফাইল আছে আপনারা নিজেরা একটু রিচ করবেন, নিজেরা একটু ইমেল মার্কেটিং এর মধ্যে দেখবেন যে কতগুলো ক্যাটাগরি আছে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সার্চ করবেন। এখানে হচ্ছে এই যে ইমেল মার্কেটিং সার্চ করে দেখবেন কি কি পার্ট আছে। যে ইমেল অটোমেশন নামে আলাদা একটা ক্যাটাগরি আছে, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট নামে একটা আলাদা ইয়ে আছে, আলাদা একটা পার্ট আছে। এটা আমাদের পার্ট না, এটা যারা ইমেল ইয়ে করে বিল্ড করে, যারা টুলস বিল্ড করে তারা ওই প্ল্যাটফর্ম সাপোর্টও দিয়ে থাকে, সো এটা তাদের কাজ। ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এটার ভিতরে কি আছে দেখবেন। অডিয়েন্স ডেভেলপ, এটার ভিতরে কারা কাজ করছে, কি বলছে, কি করছে, তারা কত চার্জ করছে কাজের জন্য। কোল্ড ইমেল এই ক্যাটাগরির মধ্যে কারা কাজ করছে, তারা কি বলছে, কে কিভাবে কাজ করছে। সবাই কিন্তু একটা সার্ভিস প্রোভাইড করে না, আমরা বাংলাদেশিরাই শুধু একজন যা করে দেখা দেখি সবাই গণহারে তাই করি। কিন্তু আপনারা যদি একটু ইয়ে করেন, একটু স্টাডি করেন, একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন যে এই টপিক গুলোতে বাইরের কান্ট্রি থেকে যারা কাজ করছে তারা সবাই এক, মানে একজন যা করছে সবাই সেটা করছে না, সবাই যে যার মতো যার যেটা হচ্ছে ক্যাপাবিলিটি আছে, যে যেই পোর্শনটা নিয়ে কাজ করছে সে সেই সার্ভিসটা প্রোভাইড করছে। এবং সে কি কি সার্ভিস প্রোভাইড করছে, কিসের জন্য কত চার্জ করছে, এগুলো যদি আপনারা গিগ গুলো দেখেন, অ্যাবাউট গুলো পড়েন, ডেসক্রিপশন গুলো বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে সেক্টরে আসলে কি কি ধরনের কাজ হয় বা কোথায় কি কি হচ্ছে। সবাইকে শুধু মার্কেটিংই করছে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের আরো বেশি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা ব্যাক করি। যেটা বলছিলাম, ধরেন একটা ক্লায়েন্ট আপনাদেরকে হায়ার করলো এবং তার জন্য কোল্ড আউটরিচ করে দিতে বললো। কোল্ড আউটরিচ মানে আমরা আহ, যেই সমস্ত ক্লায়েন্টের যে নতুন যে বিজনেসটা আছে সেটাকে আমরা রিচ করাবো কাদের কাছে, যত পসিবল অডিয়েন্স আমাদের হতে পারে, যারা আমাদের বিজনেসে ইন্টারেস্ট হতে পারে তাদেরকেও আমরা পাঠাবো। আমরা তো জানি না, আমরা যখন কালেক্ট করছি 1,000 পার্সনের ইমেল কালেক্ট করছি, আমরা তো জানি না যে 1,000 পার্সন আসলে ইন্টারেস্টেড হবে কিনা, আমরা কি জানি? তো আমরা কিন্তু কালেক্ট করছি কিসের উপর ভিত্তি করে, বিজনেসের ক্যাটাগরির উপর ভিত্তি করে রিসার্চ করে একটা ইন্ডাস্ট্রি বা একটা টাইপের আমরা ইমেল পার্সনদের ইমেল আমরা কালেক্ট করলাম। এটাকে আমরা বলছি কোল্ড আউটরিচ। এই কোল্ড আউটরিচ করতে আমরা কি করতে পারি, আমরা রিসার্চ করেও কালেক্ট করতে পারি, আবার আমরা যে কোনো একটা মার্কেটিং করেও কালেক্ট করতে পারি। লাইক আমরা ইমেল মার্কেটিং করেও কিন্তু কোল্ড আউটরিচ করতে পারি। সো ধরেন আমরা কি করলাম, একটা কোল্ড লিস্টকে, একটা ইমেল লিস্টকে আমরা কি করছি এখন, রিচ করব, আউটরিচ করব। সো আউটরিচের ক্ষেত্রে আমরা কি করছি, আউটরিচ করলাম এবং 1,000 ইমেল যখন আমরা আউটরিচ করলাম, সে ফর এক্সাম্পল 1,000 ইমেল যখন আমরা রিচ করলাম, আউটরিচ করলাম যখন আমরা 1,000 ইমেল, বা এই 1,000 ইমেল থেকে আমাদের কাছে সাবস্ক্রাইবার আসলো, যারা আমাদের কাছ থেকে যারা আমাদের সার্ভিসে ইন্টারেস্টেড, এরকম সাবস্ক্রাইবার আসলো ধরে নিলাম 100 বা 200, ধরে নিলাম 200 আমাদের ইন্টারেস্টেড
রিচার আসলো, যারা আমাদেরকে রিচ করলো, আমরা ইমেল পাঠালাম এবং ইমেলের রেসপন্স পেলাম 200 কাছ থেকে, যারা আমাদেরকে সাবস্ক্রাইব করলো বা রেজিস্ট্রেশন করলো। এই যে 200 ইমেল আমার কাছে কোল্ড আউটরিচ থেকেও আছে এবং এবারে ওয়ার্ম লিড হিসেবেও আছে, মানে আমার কাছে রেজিস্টার্ড লিড বা ইন্টারেস্টেড লিড হিসেবেও আমার কাছে আছে। এই 200 কে প্রতিনিয়ত আমাদের বিজনেসের সাথে কি রাখতে হবে? আপ টু ডেট রাখতে হবে না? প্রতিনিয়ত আমাদের বিজনেসের সাথে এই 200 পিপলকে আপ টু ডেট রাখার জন্য আমরা কি করি? আমরা প্রতিনিয়ত তাদের কাছে নিউজ লেটার ইমেল পাঠাই। নিউজ লেটার ইমেল মানে প্রতিনিয়ত যে ইমেলটা পাঠাই সেটাকে আমরা বলছি নিউজ লেটার ইমেল। নিউজ লেটার ইমেলের মধ্যে আমরা আসলে কি কি ইউজ করি? আহ যেটা বললাম, প্রতিনিয়ত কোম্পানির যে আপডেট গুলো আছে সেগুলো প্রত্যেকটা বিজনেসে দেখবেন, বিশেষ করে ই কমার্স বা অনলাইন বেস যে বিজনেস গুলো হয়ে থাকে বা বড় বড় বিগ স্কেলের যে কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা আপনাদের ইনবক্সে যেয়ে দেখবেন, আপনাদের ইমেইল বা জিমেইলের ইনবক্সে যেয়ে দেখবেন যে প্রতিনিয়ত বিভিন্ন থেকে বিভিন্ন কোম্পানি যেখানে আপনার হয়তো বা সাইন ইন করা ছিল বা রেজিস্টার করা ছিল, প্রত্যেকটা থেকে আপনি প্রতিনিয়ত ব্লগ পাচ্ছেন, ব্লগ আর্টিকেল পাচ্ছেন। এরা কিন্তু কি করে, এরা এদের বিজনেস টাইপ অনুযায়ী ব্লগ আর্টিকেল নিউজ লেটার হিসেবে তাদের ক্লায়েন্টদেরকে পাঠায়, বা ক্লায়েন্ট বলতে পারেন বা অডিয়েন্স বলতে পারেন, অডিয়েন্সদেরকে নিউজ ব্লগ বা আর্টিকেল হিসেবে নিউজ লেটার ইমেল পাঠায়। আবার যে ব্লগ চ্যানেলগুলো আছে, যেই ব্লগ ওয়েবসাইট গুলো আছে, তারা তো প্রতিনিয়ত তাদের ইউজারদেরকে নিউজ লেটার মাধ্যমে, মানে ব্লগ যে ইয়েটা আছে, ব্লগ ইমেলটা আছে, ব্লগিং ইমেলের মাধ্যমে, যেটাকে আমরা নিউজ লেটার বলছি, এই ব্লগিং ইমেলের মাধ্যমে তাদেরকে কানেক্ট করছে। এবারে এই নিউজ লেটার ইমেলটা যে শুধুমাত্র ব্লগ হবে বা ব্লগ ইমেল হবে, ব্যাপারটা এরকম না। আপনার ওয়েবসাইটটা যদি ব্লগিং ওয়েবসাইট হয়, তাহলে আপনার নিউজ লেটার ইমেলের টাইপটা হবে ব্লগিং। যদি আপনার একটা ই কমার্স হয়, তাহলে আপনার প্রতিনিয়ত আপনার যে সাপ্তাহিক যে আপডেট গুলো আছে বা প্রতিনিয়ত যে আপডেট গুলো আছে বিজনেসের, সেই আপডেট গুলো নিয়ে আমরা কি করছি? নিউজ লেটার করছি। বাট নিউজ লেটারের ডিজাইনিং কনসেপ্টটা অনেকটা ব্লগিং যেই হচ্ছে আহ আহ, ইয়ে হয়, ইমেল হয়, ব্লগ ইমেল গুলো হয়, সেটার মতো হবে। বা কোম্পানির নতুন কোনো যদি আপডেট থাকে, কোম্পানি ধরেন থাকে না, প্রত্যেকটা কোম্পানিরও তো একটা ইয়ে থাকে, ধরেন তাদের একটা নতুন করে একটা ব্রাঞ্চ তৈরি হচ্ছে বা নতুন একটা ব্রাঞ্চ যুক্ত হলো বা তারা শিফট করছে, লোকেশন চেঞ্জ হচ্ছে, এগুলো সবগুলোই তাদের কি নতুন আপডেট। এই নতুন আপডেট গুলো তারা কি করে? নিউজ লেটার ইমেলের মাধ্যমেই কিন্তু সেন্ড করে। তো সেই ক্ষেত্রে আমরা কি টাইপটা ইউজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা নিউজ লেটার ইমেল টাইপ ইউজ করতে পারি। এবং আর যেটাই করেন না কেন, সেটা কিন্তু আসলে ডিপেন্ড করবে কিসের উপরে? যেমন সাইন ইন ইমেল বা হচ্ছে ওয়েলকাম ইমেল ডিপেন্ড করবে, যদি কেউ আপনাকে লগ ইন করে সেক্ষেত্রে আপনি তাকে একটা ওয়েলকাম ইমেল পাঠাতে পারেন, বা আপনি একটা কোল্ড আউটরিচ করে একটা লিস্ট অফ ইমেলকে আপনি ওয়েলকাম ইমেল পাঠাতে পারেন। বা হচ্ছে ধরেন ট্রানজেকশনাল ইমেল, যদি কেউ আপনার কাছ থেকে কিছু পারচেস করে, ট্রানজেকশনাল ইমেল তখন পাঠাবেন। কিন্তু নিউজ লেটার ইমেলটা কিন্তু কোনো পারপাস সার্ভ করছে না, যে আপনাকে কিছু একটা কিনতে হবে তারপরে আপনি ইমেলটা পাঠাতে পারবেন, তার আগে পাঠাতে পারছেন না। আপনাকে লগ ইন করতে হচ্ছে, তারপর আপনি ইমেলটা পাঠাতে পারছেন, তার আগে পাঠাতে পারছেন না। এই ধরনের কোনো স্পেসিফিক ইয়ে কিন্তু এখানে সার্ভ করছে না, নিউজ লেটার ইমেল কিন্তু সার্ভ করছে না। আমরা প্রতিনিয়ত আমাদের যত অডিয়েন্স থাকবে আমাদের বিজনেসের, সবাইকে আমরা প্রতিনিয়ত আপ টু ডেট রাখার জন্য নিউজ লেটার ইমেল পাঠাতে পারি। এই জন্য প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সর্বাধিক ইউজ করা হয় হচ্ছে নিউজ লেটার ইমেল। ওকে, কোল্ড ইমেল যেটা এতক্ষণ বলছিলাম, কোল্ড ইমেলের ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট রিচ করতে পারি, আমাদের পার্সোনাল বা সার্ভিস অফার করতে পারি, লাইক আমি এই সার্ভিসটা দিচ্ছি, তুমি কি ইন্টারেস্টেড কিনা। সো কোল্ড ইমেল যেটা আমরা লিড জেনারেশনে শিখে আসছি, সেটা হচ্ছে আমরা কি করছি, ওই ইমেল লিস্ট গুলো বিল্ড করছি কেন? কোল্ড ইমেল করার জন্য। এইটুকু সবাই ক্লিয়ার? আমরা লিড জেনারেশনে যে লিড গুলো কালেক্ট করছিলাম, সেগুলো মূলত কোল্ড আউটরিচের জন্য বা কোল্ড ইমেইলের জন্য। মূলত আমরা আমাদের সার্ভিসটাকে কি করছি? ওই ইমেল লিস্টকে অফার করব। আমরা জানি না যে এই ইমেল লিস্ট যেটা আমরা কালেক্ট করলাম, এরা আসলে আমাদের সার্ভিসে ইন্টারেস্টেড হবে কিনা, এটা আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা বলছি এটা হচ্ছে কোল্ড ইমেল লিস্ট। তাদেরকে যখন আমরা ইমেল করছি, সেটাকে আমরা বলছি কোল্ড ইমেল। সো কোল্ড ইমেলের জন্য আমরা কি করতে পারি? আমরা আলাদা, আমরা চাইলে একটা টেমপ্লেট ইমেলও পাঠাতে পারি, চাইলে একটা সরি শুধু একটা ইমেজ, যেটা সরি ইমেজ কেন বলছি, এটাকে কি বলবো, মেইন বডি, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা ইমেল যেভাবে লিখি,
ধরেন অ্যাজ ইউজুয়াল আমি কম্পোজ গেলাম এবং সাবজেক্ট লিখলাম একটা, এবং একটা আমি মেইন ইমেইল জন্য একটা মেইল, একটা কন্টেন্ট আমি এখানে তৈরি করলাম। কন্টেন্ট আপনি নিজে থেকেও তৈরি করতে পারেন, রিসার্চ করে তৈরি করতে পারেন, এআই দিয়েও তৈরি করতে পারেন, চ্যাট জিপিটি দিয়েও তৈরি করতে পারেন। দেন আমি সেন্ড করে পাঠিয়ে দিলাম, এটা একটা ইমেল হতে পারে। আবার ধরেন আমি একটা টেমপ্লেট ডিজাইন করলাম লাইক দিস, একটা টেমপ্লেট ডিজাইন করে পাঠালাম, এটাও হতে পারে। সো কোলটা পুরোটাই ডিপেন্ড করছে আমরা আসলে কিভাবে আমাদের ক্লায়েন্টদেরকে অফার করতে যাচ্ছি বা তাদেরকে রিচ করতে চাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করছে কোল্ড ইমেলটা। এরপর যদি দেখি ফলো আপ ইমেল, এটাও আসলে ডিপেন্ড করছে যে ফলো আপ ইমেল ডিপেন্ড করছে বলতে আপনারা ফলো আপ ইমেল বলতে কি বোঝেন, একটু আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, তারপর আমি ডেসক্রাইব করব। ফলো আপ বলতে ম্যাম আমি এটা বুঝতে পারতেছি যে আমার থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়েছিল, মানে আমার একটা কোম্পানি আছে, ওই কোম্পানি থেকে একটা প্রোডাক্ট নিয়েছিল, ওই কোম্পানির প্রোডাক্টটা কেমন ছিল সেটা জানতে চাওয়া আর কি, মানে এটা ভালো ছিল না খারাপ ছিল বা ওনার রিভিউটা কেমন সেই ব্যাপারটা জানতে চাওয়া। হ্যাঁ দেখেন, এখানে বলা গেছে কাজের অগ্রগতি জানতে চাওয়া। তো সেই সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা কোল্ড ইমেলের ক্ষেত্রে যদি বলি, ধরেন আমরা 1000 জনকে ইমেল পাঠালাম। এবারে এই 1000 জনকে আমরা 1 সপ্তাহ পরে আহ, যে অ্যানালাইটিকটা, যে কতজন ইমেল ওপেন করলো, আমরা কতগুলো ইমেল সাকসেসফুলি সেন্ড করতে পারলাম, কতগুলো এরর আসলো, কনভারসেশন রেট কত, সবকিছু অ্যানালাইটিকটা আমরা হচ্ছে রিসার্চ করে আমরা কি করতে পারি, যারা ইমেলটা ওপেন করেনি তাদেরকে আবার কি করতে পারি, একটা ফলো আপ ইমেল পাঠাতে পারি। আমরা প্রতিনিয়ত কিন্তু ফলো আপ ইমেল গুলো পাই, আপনারা যদি একটু ইনবক্সে চেক করেন তাহলে দেখবেন প্রতিনিয়ত আমরা ফলো আপ ইমেল পাই, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা তাদের লাস্ট ইয়েটা মিস করে গেছি, লাস্ট যে ইমেলটা আমাদেরকে করছে সেটা আমরা মিস করে গেছি, এরকম প্রতিনিয়ত আমরা অনেক ফলো আপ ইমেল পাই। সো এই যে দেখেন, ডোন্ট মিস দ্য আপকামিং ইমেল মার্কেটিং ওয়েবিনার, রেডি টু ইউজ। যাই হোক, প্রতিনিয়ত আমরা এই ধরনের ফলো আপ ইমেল গুলো পাই, যেখানে হচ্ছে আমাদেরকে যে ইমেলটা প্রথমবার যে ইমেলটা আমরা করি সেটা যদি কেউ মিস করে তাকে আমরা আবার রিমাইন্ডার করি যে তুমি আমার লাস্ট অফারটা মিস করেছো, তুমি চাইলে এখন এই অফারটা দেখতে পারো বা এখনো সময় আছে তুমি আরেকবার দেখতে পারো। তো এই যে প্রতিনিয়ত আমরা একটা মানুষকে রিমাইন্ডার করে করে তাকে কি করছি, ফলো আপে রাখছি। তো ধরেন কেউ আমাকে একবার মেইল করলো, আমি দেখলাম না, দ্বিতীয়বার এবার আমার চোখে পড়লো, আমি চেক করলাম যে আচ্ছা উনি তো এর আগেও একবার ইমেল করেছিল, আমি নোটিফিকেশন দেখেছি বাট আমি চেক করিনি, বাট এখন আবার যখন ইমেলটা আসলো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমি চেক করলাম। বা আহ, যখন ফলো আপ ইমেলের যেই সাবজেক্ট গুলো আছে এগুলো তো আলাদা হবে, বোঝাই যাবে যে আমি কিছু একটা তাদের প্রিভিয়াসে মিস করেছি। তো যখন এই ফলো আপ ইমেলটা পাবো আমি সাথে সাথে আমার একটা ইন্টারেস্ট জাগবে যে আমি একটু দেখে আসি আমি কি মিস করলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফলো আপ ইমেল ছাড়া কিন্তু রিচিংটা একদমই পসিবল না। শুধু একবার একটা ইমেল মার্কেটিং করে দিলাম আর আমি বসে আছি যে হ্যাঁ আমার ক্লায়েন্ট আসতেই থাকবে আসতে থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না। ফলো আপ ছাড়া কিন্তু ক্লায়েন্ট রিচ করা খুবই ক্রুশাল ব্যাপার হয়ে যায়। তো ফলো আপ ইমেলের ক্ষেত্রেও আমরা টেমপ্লেট আলাদা করে টেমপ্লেট ডিজাইন করতে পারি। আহ এবারে আসি হচ্ছে, এতক্ষণ যে ব্যাপারগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে ইনফরমালি আমরা বোঝার চেষ্টা করলাম যে কত ধরনের ইমেল হয়। এটা সবাই তো ক্লিয়ার এখন যে আমরা বিজনেস পারপাসে ইমেল মার্কেটিং এর জন্য কত ধরনের ইমেল ব্যবহার করব এবং সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে ইমেলের যে টেমপ্লেট আছে সেটা কেমন হবে, এটা একটা আউটলাইন আমাদের কাছে এখন চলে আসছে না? মোটামুটি আমাদের যে ধারণাটা ছিল ইমেল মার্কেটিং মানে ইমেল লিখবো মার্কেটিং করে দেবো, এই ধারণাটা থেকে বের হয়ে আসছেন তো? এখন আমরা এতটুকু ক্লিয়ার যে আমাদের কাছে একটা প্রফেশনাল একটা ফরম্যাট থাকবে এবং ওই ফরম্যাট ওয়াইজ আমরা কি করব, ফরম্যাট ওয়াইজ আমরা মার্কেটিং করব। ইনফরমালি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কি কি টাইপের ইমেল আছে বিজনেসের পারপাসে, এবং আমরা কি কি ধরনের ইমেল কন্টেন্টের ক্ষেত্রে বা ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে কি কি ধরনের আলাদা আলাদা টেমপ্লেট আমাদের ডিজাইন করতে হতে পারে। এবং প্রত্যেকটা যদি আপনারা একটু গুগল সার্চ করেন তাহলে প্রত্যেকটাই আপনারা আলাদা আলাদা টেমপ্লেট গুলো আইডিয়া দিতে পারবেন। ট্রানজেকশনাল ইমেল সার্চ করেন, ট্রানজেকশনাল ইমেল দেখতে পারবেন। প্রমোশনাল ইমেল সার্চ করেন, প্রমোশনাল ইমেল দেখতে পারবেন। নিউজলেটার ইমেল সার্চ করেন, নিউজলেটার ইমেল টেমপ্লেট লিখে সার্চ করেন, নিউজলেটার ইমেল টেমপ্লেট নিয়ে আপনারা ধারণা পেয়ে যাবেন। ফলো আপ ইমেল নিয়ে সার্চ করেন, ফলো আপ ইমেলের ধারণা পেয়ে যাবেন। কিন্তু যদি আমরা বলি যে ই কমার্সের ভাষায় এই ইমেলের ধরনগুলোকে আসলে আমরা কিভাবে বোঝাই, হ্যাঁ, যেমন ধরেন আমরা বলছি যে ট্রানজেকশনাল ইমেল, ই কমার্সের ভাষায় ট্রানজেকশনাল ইমেলকে কি বলে, প্রমোশনাল ইমেল, ই কমার্সের ভাষায় প্রমোশনাল ইমেলকে কি বলে। তো আমাদের এই যে ই কমার্স ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে যখন আমরা যাব সেই ক্ষেত্রে যে ট্রাম গুলো আছে, যেই শব্দগুলো ওরা ব্যবহার করে সেগুলো জানতে হবে।
প্রথমে দেখেন আমরা বলছি ট্রানজেকশনাল ইমেল, এটা আমরা আগেও দেখে আসছি ট্রানজেকশনাল ইমেল, এবং নামটা কিন্তু সেম আছে, এখানে নামটা কিন্তু অপরিবর্তিত। ট্রানজেকশনাল ইমেলকে আমরা ই কমার্সের ভাষায় বা ইমেল মার্কেটিং এর ভাষায় ট্রানজেকশনাল ইমেলই বলবো। বা যে ইমেলটা ইনভয়েসের জন্য হবে সেটা ইনভয়েসের ইমেল টেমপ্লেট হিসেবে আমরা বলতে পারি। যেটা শিপিং ইনফরমেশনের জন্য থাকবে বা শিপিং নোটিফিকেশন, লাইক ধরেন আমরা বাইরের দেশের একটা ই কমার্স সাইট থেকে একটা প্রোডাক্ট, লাইক অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলাম, সেক্ষেত্রে আমরা ওদের যে শিপিং ইনফরমেশনটা, যেই দেশ থেকে এই প্রোডাক্টটা আমার কাছে পর্যন্ত আসবে, সেই ক্ষেত্রে শিপিং ইনফরমেশন নিয়ে ওরা একটা আমাকে ইমেল পাঠাবে, সেটার টেমপ্লেটটা আলাদা হবে। অর্ডার কনফার্মেশন, এইটুকু একদম অপরিবর্তিত থাকছে, যে ট্রানজেকশনাল ইমেলই বলা হয় এগুলোকে। এবং এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ওয়াইজে আমাদের যে টেমপ্লেটটা হবে সেটার নাম হবে, ঠিক না? প্রমোশনালের ক্ষেত্রে দেখেন, প্রমোশনালের ক্ষেত্রে আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে আমরা ইমেল ইউজ করতে পারি, প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে আমরা ইমেল টেমপ্লেট ইউজ করতে পারি, সেলস অফারের ক্ষেত্রে করতে পারি, সেলস অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে আমরা প্রমোশনাল ইমেল ইউজ করতে পারি। ওয়েলকাম ইমেল, এই ক্ষেত্রে ধরেন যেটা আমি বলছিলাম যে ওয়েলকাম ইমেলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমাদেরকে কেউ সাবস্ক্রাইব করে বা কেউ যদি লগ ইন করে, তখন তাকে আমরা একটা ওয়েলকাম সিরিজের ইমেল পাঠাতে পারি। মানে আমরা একটা অটোমেশন সেট করে রাখতে পারি আমাদের ওয়েবসাইটে, যেখানে যদি কেউ আমাকে করে, আমাকে যদি লগ ইন করে বা রেজিস্টার করে, অটোমেটিক তার ইমেলে একটা ওয়েলকাম সিরিজের ইমেল চলে যাবে, এবং এটা অটোমেটিক হবে। যদি 1000 জন লগ ইন করে, 1000 জনের কাছে অটোমেটিক আমাদের কাছে ওয়েলকাম ইমেলটা চলে যাবে, এটা অটোমেশনের মাধ্যমে হবে। অটোমেশনটাও আমি দেখাবো, সমস্যা নেই। এরপরে চলে আসছে নিউজ লেটার ইমেল। নিউজ লেটার ইমেল তো আমরা বলছিলাম যে নিউজ লেটার ইমেল কি, আমাদের যে কোম্পানির যে আপডেট গুলো আছে, বা এখানে দেখেন নিয়মিত আপডেট নিউজ বা কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি। লাইক ব্লগ যে হাইলাইটস গুলো আছে, আমাদের কোম্পানির প্রত্যেকটা কোম্পানির কিন্তু কি থাকবে, একটা ডেইলি বা একটা উইকলি একটা হাইলাইটস থাকবে, সেগুলো আমরা নিউজ লেটারে ব্লগ পোস্টের মাধ্যমে বা ব্লগ ইমেল টেমপ্লেট ডিজাইনের মাধ্যমে পাঠাতে পারি। কোম্পানি নিউজ বা উইকলি আপডেট নিউজ লেটারের মাধ্যমে পাঠাতে পারি। সেই ক্ষেত্রে নিউজ লেটার ইমেল টার্মটা আপনাদের জানতে হবে। অ্যাবান্ডনমেন্ট কার্ড ইমেল, যেটা অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল যেটা আমরা বলি, এইটা প্রিভিয়াস ক্লাসেও মনে হয় এটা নিয়ে কথা বলেছিলাম। যদি আমরা একটু সার্চ করে দেখাই, তাহলে আমি আপনাদেরকে আরো ক্লিয়ার বোঝাতে পারবো অ্যাবান্ডেন্ট কার্ড ইমেলটা আসলে কি। এখানে দেখেন বলা আছে এক কথায়, যদি কেউ কোনো প্রোডাক্ট চেক আউট করে কিন্তু পারচেজ না করে, ধরেন আমি একটা প্রোডাক্ট চেক আউট করে রেখেছি এবং সেটা আমার কার্ডে অ্যাড করে রেখেছি, দুইটা প্রোডাক্ট কার্ডে অ্যাড করেছি, একটা পারচেজ করেছি, একটা পারচেজ না করে আমি ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দুটা জিনিস হতে পারে, আমি আরেকটা কিনতে ভুলে গেছি, হতে পারে না? হতে পারে তো এমনটা, ঠিক না? আমরা যখন একটা ফিজিক্যাল স্টোরে যাই, দুইটা প্রোডাক্ট দেখি, একটা কিনে আর একটা রেখে চলে আসি, তখন কিন্তু তাদের যে সেলস টিমে যারা থাকে তারা কিন্তু আমাদেরকে রিমাইন্ড করে দেয় যে আপনি এই জিনিসটাও হয়তোবা নিতে ভুলে গেছেন, এই রিমাইন্ডারটা কিন্তু আমাদেরকে দেয়। কিন্তু যখন সেটা ওয়েবসাইটের ক্ষেত্রে চলে আসে, ই কমার্সের ক্ষেত্রে চলে আসে, তখন আসলে কে রিমাইন্ডার দিবে? এখানে তো কোনো সেলসম্যান নাই, ফিজিক্যাল তো কোনো সেলসম্যান নাই, তাহলে কে রিমাইন্ডার দিবে? আমি দুইটা প্রোডাক্ট আমার কার্ডে অ্যাড টু কার্ট করে রাখলাম, চয়েস করলাম, অ্যাড টু কার্ট করে রাখলাম, এবং একটা পারচেস করে বের হয়ে চলে আসলাম। সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই যে অ্যাবান্ডেন্ট কার্ড ইমেইল। এর কাজ হচ্ছে, আপনি যদি আমরা যদি অ্যাবান্ডেন্ট কার্ড ইমেইলের কোনো অটোমেশন সেট করে রাখি, তাহলে ওর কাজ যেটা হবে সেটা হচ্ছে, যে ইউজার গুলো আছে এই ইউজার গুলোকে রিমাইন্ডার ইমেল পাঠানো, যে তুমি একটা জিনিস ভুলে গেছো, কার্ডে অ্যাড করছিলে বাট পারচেস করতে ভুলে গেছো, তুমি কি স্টিল ইন্টারেস্টেড আছো? এটাতে কিন্তু 10% অফ চলছে। মানে জাস্ট ওকে রিমাইন্ডার করানো যে তুমি একটা জিনিস ভুলে গেছিলে, যেটা আমাদের কার্ডে অ্যাড করা আছে, বা তোমার কার্ডে অ্যাড করা আছে, তুমি এটা কিনতে ভুলে গেছো। এটা হচ্ছে রিমাইন্ডার করানো। এবং এই অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল থেকে কিন্তু অনেক সেলস জেনারেট করা যায়। সেক্ষেত্রে অনেক সময় এটা হতে পারে যে অনেকে ভুলে পারচেস করেনি, বা পারচেস করার ইচ্ছা ছিল কিন্তু এখন জাস্ট এটা অ্যামাউন্ট সাফিসিয়েন্ট নেই দেখে পারচেস করছে না। সেক্ষেত্রে যখনই আবার ওরা অফার দিবে ওই সেম অ্যাবান্ডেন্ট কার্ড ইমেলের যে হচ্ছে টপিকটা, এই টপিকের উপরে যখন ওরা আবার অফার দিবে, লাইক তোমার এই প্রোডাক্টটা কার্ডে অ্যাড করা ছিল, এখন এই প্রোডাক্টের উপরে 10% অফার চলছে, তখন কিন্তু সে আবার ইন্টারেস্টেড হয় প্রোডাক্টটা পারচেস করার জন্য। সো এই অ্যাবান্ডেন্ট কার্ড ইমেলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেলস জেনারেট করা যায়।
ফিডব্যাক বা রিভিউ রিকোয়েস্ট ইমেল, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কোম্পানি দেখবেন রিভিউ চাওয়ার জন্য একটা ইমেল করে থাকে। তারা ফিডব্যাক নেয় ক্লায়েন্টদেরকে, যে ধরেন একটা প্রোডাক্ট আপনি পারচেস করলেন, প্রোডাক্টটা ভালো ছিল কিনা, এটা একটা ফিডব্যাক নেবে। বা তাদের সার্ভিস, যে সার্ভিসটা আপনি নিলেন কোম্পানি থেকে, শুধু তো প্রোডাক্ট পারচেজই হয় না, ঠিক না? এখন তো সব ধরনের সার্ভিসই আমরা অনলাইনে পাই, লাইক এই যে ই কমার্সের সাথে ই লার্নিংটা আমরা অনলাইন থেকে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনি একটা কোর্স পারচেস করলেন, কোর্সটা করে আপনার কোর্সের ফিডব্যাক কি, সেটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা রিভিউ বা ফিডব্যাক রিকোয়েস্ট ইমেলের টেমপ্লেটও কিন্তু ডিজাইন করতে পারি। কোল্ড ইমেলের জন্য আমরা কি করি সেটা আমরা আগেই জানি, কোল্ড ইমেলের জন্য। সো দ্যাটস ইট, এগুলো হচ্ছে আমাদের টাইপ, যে আমরা কত ধরনের ইমেল টেমপ্লেট আমাদের দরকার। যদি আমরা বিজনেস ইমেল মার্কেটিং করতে যাই, সেক্ষেত্রে কত ধরনের ইমেল টেমপ্লেট আমাদের দরকার। এই প্রত্যেকটা ইমেল টেমপ্লেট নিয়ে যদি আপনারা একটু সার্চ করেন। ম্যাম, হুম, নিউজ লেটার আর ফলো আপের মধ্যে তো তেমন কোনো পার্থক্য নাই, না? আহ পার্থক্য নেই বলাটা ভুল। ফলো আপ হচ্ছে আপনি আপনার সার্ভিসটা ডিরেক্টলি কাউকে আপনি মেনশন করে পাঠালেন, পাঠানোর পরে সে আপনার ওই ইমেলটা ওপেন করেনি, তাকে আপনি আবার ফলো আপ ইমেলটা পাঠালেন যে তুমি আমার ইমেলটা ওপেন করতে ভুলে গেছো, তুমি আমার লাস্ট অফারটা মিস করেছো, আমার লাস্ট অফারটা এইটা ছিল। বুঝতে পারছেন? কিন্তু এটা তো নিউজ লেটার ইমেলে তো আপনি বলছেন না যে তুমি আমার লাস্ট নিউজ লেটার ওপেন করতে ভুলে গেছো। নিউজ লেটারের কাজ হচ্ছে প্রতিনিয়ত আপডেট পাঠানো, যে ও দেখছে আচ্ছা। তাকেও পাঠাবেন, যে দেখে নাই তাকেও পাঠাবেন। আচ্ছা, মানে আমার হচ্ছে গিয়ে অফার চলতেছে বা আমার মানে এখন কি চলতেছে সেটা নিয়ে আপডেট দেওয়া, আর ফলো আপ প্রতিনিয়ত হচ্ছে আপডেট গিয়ে তুমি দেওয়া। ওপেন করো নাই সেটা নিয়ে আমাকে ওকে জানানো। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফলো আপ হচ্ছে যে আপনার ইমেলটা ওপেন করেনি, দেখি একটু ফলো আপ ইমেল পাই কিনা। ভাবে সার্চ করলে আসবে না, কারণ কেউ তো আর ফলো আপ লিখে দিবে না, আমি গুগল থেকে দেখাই। বাট আমি কিন্তু রেগুলার অনেক ফলো আপ ইমেল পাই। ফলো আপ ইমেল স্যাম্পল। দেখেন ওরা কি লিখছে, যারা রেসপন্স করেনি, এই যে ফলো আপ ইমেল আফটার নো রেসপন্স। একবার ইমেল যাদেরকে করলেন, কোল্ড আউটরিচের জন্য আপনি ধরেন 1000 পার্সনকে ইমেল করলেন, 1000-এর মধ্যে 200 রেসপন্স পেলেন, 800 রেসপন্স পাননি। সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই 800 পার্সনকে আবার ফলো আপ ইমেল করব। তাদের রেসপন্সটা যে আমরা পাইনি সেটার জন্য আমরা তাদেরকে কি করব, আবার ফলো আপ ইমেল করব। এটা কি ইনকিউরি ফলো আপ ইমেল টেমপ্লেট, এই যে এখানে দেখেন, ইন রেসপন্স টু ইউর ইনকিউরি, থ্যাংক ইউ ফর রিচিং আউট টু আস, আই জাস্ট left you a voice email. আচ্ছা, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে দেখেন, আমরা যাদেরকে ধরেন একবার আমাদের একটা মেন পারপাস সার্ভ করলাম, তারা আমাদের ইমেলটাই ওপেন করেনি, সেই ক্ষেত্রে আমরা কি করছি, তাকে একটা ফলো আপ ইমেল করছি, যে তুমি আমার ইমেলটা ওপেনই করোনি, বা তুমি আমার ইমেলটা দেখোইনি, বা তুমি আমার অফারটা মিস করেছো, তুমি চাইলে এখনো অফারটা গ্র্যাব করতে পারো। বোঝা গেল? আর যখন আমরা নিউজ লেটার ইমেলের কাছে আসবো, নিউজ লেটার ইমেল কি করছে, তাদের যে অডিয়েন্স আছে এদেরকে প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে। আর এখানে আমি ফলো আপ তাদেরকে করব, যে 1000 জনকে আমি ইমেল পাঠালাম, ওই 1000 লিস্ট আমার কাছে আছে, ওই অ্যানালাইটিক আমার কাছে আছে, অ্যানালাইটিক থেকে আমি দেখছি যে কারা কারা ইমেলটা ওপেন করেনি, তাদেরকে আমি আবার ইমেলটা পাঠালাম। এবার যদি আমি ইয়ে বলি, নিউজ লেটারের কথা বলি, তাহলে নিউজ লেটারে আমি আমার কোম্পানির একটা নতুন আপডেট আসছে, সেক্ষেত্রে শুধুমাত্র যারা আগের একটা অফার আমি যেটা দেখাচ্ছিলাম, বা আমার কোম্পানির যে আগের অফারটা ছিল সেটা যারা ওপেন করেনি তাদেরকে নতুন অফার দেখাবো। না। বুঝতে গেছে পার্থক্য? সেক্ষেত্রে তো আমি সবাইকে অফারটা পাঠাবো, ঠিক না? আর ফলো আপটা হচ্ছে আমি যে ইন্টেনশন নিয়ে আমি 1000 জনকে রিচ করলাম, যে আমার একটা নতুন কোম্পানি আছে, তোমরা চেক আউট করো, বা এই এই সার্ভিস আছে তোমরা দেখো, ইন্টারেস্ট হলে তোমরা আমাকে সাইন ইন করো বা সাবস্ক্রাইব করো। 1000 জনকে পাঠালাম, যার মধ্যে 800 জন আমার ইমেলই ওপেন করেনি, তাহলে 800 জন কি করলো, আমাকে মিস করে গেল, বা আমি 800 সাবস্ক্রাইবার লস করলাম। তাদেরকে আমি আবার ফলো আপ মেসেজ পাঠাতে পারি এভাবে, যে তোমরা
লাস্ট অফারটা মিস করেছো, তোমরা চাইলে এখনো 50% সেল চলছে, তোমরা চাইলে আমাদের নতুন এই বিজনেসটা চেক আউট করতে পারো এবং মেম্বার হয়ে 50% অফার গ্র্যাব করতে পারো। এটা হচ্ছে আমরা ফলো আপ মেসেজ পাঠালাম ওই 800 জনকে। এবারে 800 জনের মধ্যে ধরে নিলাম আরো 100 জন আমাদেরকে ইয়ে করলো, সাবস্ক্রাইব করলো, বাকি থাকলো কত? বাকি থাকলো আরো 700। এই 700 জনকে আমরা আবার ফলো আপ পাঠাবো। এটা একটা লিস্টকে ধরে আমরা আগাচ্ছি। ক্লিয়ার? জি জি ম্যাম, বুঝতে পেরেছি। আর নিউজ লেটারটা পুরোটাই উল্টা হবে। নিউজ লেটার আমরা প্রতিনিয়ত আমাদের যত অডিয়েন্স আছে সবাইকে আমরা আমাদের কোম্পানির আপ টু ডেট যত নিউজ গুলো আছে, ইনফরমেশন গুলো আছে, ব্লগিং গুলো আছে, বা যে হচ্ছে এন্ড অফ দ্য মান্থ বা এন্ড অফ দ্য উইক যে হচ্ছে ফ্ল্যাশ নিউজ গুলো থাকে, সামারাইজেশন গুলো থাকে, সবগুলো আমরা ব্লগ পোস্টের মাধ্যমে জানাই বা নিউজ লেটার ইমেলের মাধ্যমে জানাই। এবারে আসি নিউজ লেটার ইমেইলের কিছু স্যাম্পল বা এক্সাম্পল দেখি। এগুলো সব হচ্ছে টেমপ্লেট, ওদের মেইলার লাইটের টেমপ্লেট। আমরা এই সাইটটাও ইউজ করবো ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে। দেখেন মিউজিয়াম অফ আউটডোর আর্টস নিউজ লেটার, তার মানে হচ্ছে এটা বোঝাই যাচ্ছে যে ওদের একটা ক্যাম্পেইন চলছে হয়তো বা এই কোম্পানি, যেখানে হচ্ছে ওদের আর্টস বা হচ্ছে এটা একটা মিউজিয়াম রিলেটেড কিছু একটা, ওদের যেই ফিচার গুলো আছে মিউজিয়াম বা আর্ট রিলেটেড যে ফিচার গুলো আছে সেগুলো ওরা কি করছে জানাচ্ছে। এটা দেখেন একটা আপকামিং ইভেন্ট, এই আপকামিং ইভেন্টের যে ইমেলটা ওরা করবে সেটা কিসের মধ্যে গেল? এটা কি বুঝতে পারছেন যে এটা নিউজ লেটারের মধ্যে গেল? জি এই যে ম্যাম। কোম্পানিটা আছে, এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি মিউজিয়াম আউটডোর আর্টস, এটাই হয়তো বা কোম্পানিটা, সার্চ করলে পাওয়া যাবে হয়তো বা, বা এটা এক্সাম্পল আকারে সাজালে হয়তো বা পাওয়া যাবে না। তো যাই হোক, এই যে কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি মিউজিয়াম আউটডোর আর্ট, এটা হচ্ছে ওদের গ্রাফিক্স। এই প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ওদের গ্রাফিক্স। সো এই যে ইয়েটা দেখতে পাচ্ছি আমরা, প্রথমে একটা গ্রাফিক্স ইমেজ দেখতে পাচ্ছি বা একটা লোগো দেখতে পাচ্ছি, তারপরে অ্যাজ লাইক একটা ওয়েবসাইট যেমন হয় শুরুতে কি থাকে, ওয়েবসাইটের যে ফিচার গুলো আছে সেগুলো সেকশন আকারে আমরা কোথায় দেখতে পাই? একদম যে হেডিং আছে, মেনু বার আছে, আইদার মেনু বারে থাকে বা এইভাবে আমাদের যে ওয়েবসাইটে যে সেকশন গুলো আছে সেগুলো ভাগ করা থাকে বা ডিজাইন করা থাকে, প্রত্যেকটা সেকশনের আবার সাব সেকশনও থাকতে পারে। সো ঠিক এইভাবেই দেখেন আমরা ওদের ইভেন্ট, অ্যাবাউট, কন্টাক্ট, এই অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি, ট্যুর, এই অপশন গুলো অ্যাজ লাইক ওয়েবসাইটের একটা স্মল ভার্সন আমরা দেখতে পাচ্ছি, বা একটা গ্লান্স মানে এক ঝলকে আমরা একটা কোম্পানিকে আমরা ভিজিট করে ফেলছি। লাইক এমন মনে হচ্ছে না? দেখেন তো এই টেমপ্লেটটার মাধ্যমে যে জি এক ম্যাম। পেজের একটা ওয়েবসাইটকে আমরা ভিজিট করে ফেললাম। কিন্তু এটা কি ছিল মূলত? এটা ছিল মূলত ওদের একটা আপকামিং ইভেন্টের প্রচার, বা এই আপকামিং ইভেন্টের প্রচার করছে কিসের মাধ্যমে? নিউজ লেটার ইমেল টেমপ্লেটের মাধ্যমে। এটা আসলে নিউজ লেটারের মধ্যেই যাবে, প্রতিনিয়ত কোম্পানির আপডেট দেওয়া। এবার দেখেন ওদের ডিজাইনিংটা কিভাবে ছিল। ওদের মেইন হেডিংটা ছিল আপকামিং ইভেন্ট, কোথায় হচ্ছে? এখানে এই যে অ্যাড দেওয়ার পরে যে পার্কে হচ্ছে, পার্কের নামটা এখানে বলা আছে। এরপরে ওদের এই ইভেন্টে মেইন আকর্ষণীয় যেই ইয়েগুলো থাকবে, যে জিনিসগুলো থাকছে, বা ওদের মিউজিয়াম রিলেটেড বা আর্টস রিলেটেড যেই ফিচার গুলো থাকবে, প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা একটা হেডিং, সাব হেডিং এবং হচ্ছে কি থাকছে একটা ডেসক্রিপশন বা শর্টলি একটা ডেসক্রাইব করছে ওরা যে এইটা আসলে কি হচ্ছে। এবং এখানে যতগুলো ফিচার আছে সবগুলো ওরা ডেসক্রাইব করছে। ওদের যে মেইন 4টা ফিচার আছে, একটা দুইটা তিনটা চারটাই দেখেন ওরা কি করলো, ইমেজ এবং হচ্ছে হেডলাইন এবং বাকি যেই ইনফরমেশন গুলো প্রয়োজনীয় ছিল যেগুলো দিতে হবে বা জানাতে হবে পার্সনদেরকে বা অডিয়েন্সদেরকে, সেগুলো কিন্তু ওরা খুব সুন্দর করে কি করছে, ডিজাইন করছে। হেডিং রাখছে, ডেসক্রিপশন ইমেজ রাখছে,
দেন হচ্ছে টাইমটা রাখছে, টাইমটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনার এই যে ডিজাইন অ্যান্ড বিল্ড 2023 এই এই ইয়েতে এই ফাংশনে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন বা এই ফিচারটা আপনি ভিজিট করতে যাচ্ছেন, সো এটার কোন টাইমে কখন থেকে কখন এইটা ইয়ে করা হবে, এটা অ্যারেঞ্জ করা হবে বা এটা ভিজিবল করা হবে, সেটা কিন্তু টাইমিংটা এখানে দেওয়া আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক না? সো এরপরে দেখেন লার্ন মোর প্লাস গেট টিকিট, এটা হচ্ছে ওদের কল টু অ্যাকশন বাটন। কারণ আমরা যদি এই ইভেন্টটাতে যেতে চাই অবশ্যই আমাদের টিকিট দরকার এবং আমরা আরো ইনফরমেশন জানতে চাচ্ছি। সো ইভেন্টের যে ওয়েবসাইটের পেজ আছে সেটা এবং টিকিটের লিঙ্কটা এখানে কি করা আছে, কল টু অ্যাকশনে দেওয়া আছে, এবং এখানে ওদের একটা অ্যাবাউট বা সাপোর্টিভ যে ইয়েটা আছে, সাপোর্টিভ যে হচ্ছে এই ইভেন্ট সম্পর্কে, মিউজিয়ামের ইভেন্ট যেহেতু অবশ্যই এখানে অনেক লিগ্যাল প্রসিডিউর থাকে, সো সাপোর্টিভ যেই মেসেজটা আছে এখানে ওদের লিগ্যাল প্রসিডিউরের যে ব্যাপারগুলো সেগুলো সহ সাপোর্টিভ একটা মেসেজ বা অ্যাবাউট ওরা এখানে রাখছে, এবং শেষে কল টু অ্যাকশন দিয়ে শেষ করছে। যত কল টু অ্যাকশনের যত কন্ট্যাক্ট রিলেটেড যত ইনফরমেশন আছে, যত স্পন্সর আছে, এখানে আবার স্পন্সর চলে যাবে, কারণ এটা যেহেতু একটা ইভেন্ট অনেকে স্পন্সর করতে পারে। সো শুরুতে আসলো স্পন্সর, তারপরে গেল কল টু অ্যাকশন। সো দ্যাটস ইট। এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা নিউজ লেটারের ইমেল। সেম ভাবে ধরেন আপনি ইভেন্ট না, আপনি আপকামিং একটা সেলস নিয়ে একটা ইয়ে করবেন, একটা নিউজ লেটার তৈরি করছেন, বা আপনার কোম্পানিতে আপডেট হচ্ছে এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনি একটা নিউজ লেটার বানাবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি রাখতে পারি, বোঝা যাচ্ছে না যে আমরা এখানে এই ইভেন্টের ইনফরমেশন গুলোর জায়গায় প্রোডাক্টের ইনফরমেশন রাখতে পারি। জি ম্যাম। এখানে ম্যাম, আমরা প্রোডাক্টের ইনফরমেশন রাখতে পারি, হ্যাঁ বলেন। নিউজ এই যে নিউজ ফিল্টার যে ইমেল টেমপ্লেটটা দেখলাম ম্যাম, এটাই আসলে কোন অ্যাপসের মধ্যে তৈরি করা হচ্ছে? মেলচিম বা ক্লিভিও, এই দুইটার মাধ্যমে বানানো হয়েছে না অন্য কোনো অ্যাপসের মধ্যে এইটা বানানো? এটা মেইলার লাইট দিয়ে বানানো হয়েছে। এটা মেইলার লাইট একটা ইমেল মার্কেটিং একটা টুলস, আমরা এখন যেটা দেখছি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম। আমরা আমরা এটা ক্লাভিও দিয়েও করতে পারবো, আমরা এটা মেলচিম দিয়েও করতে পারবো, আমরা এটা মেইলার লাইট দিয়েও করতে পারবো, আমরা এটা এই যে instantly.io দিয়েও করতে পারবো, সরি instantly.ai দিয়েও করতে পারবো। টুলস অনেকগুলো আছে, আমরা তো টুলস এখনো শিখিনি, জি জি টুলস ম্যাম। অনেক আছে। তো আপনি, আমরা যখন শিখে যাব এবং ডিজাইনিং কনসেপ্টটা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমরা যে কোনো একটা টুলস দিয়ে করে ফেলতে পারবো। জি ম্যাম, থ্যাংক ইউ। ইভেন আমরা চাইলে এটা হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে, আমাদের যে ক্যানভা এবং আমাদের বাকি যে ফটো এডিটর গুলো আছে সেগুলো দিয়েও করে ফেলতে পারবো। আর অনেকে আবার হচ্ছে এই এটা হচ্ছে কোডিং ভার্সন দিয়ে যে হচ্ছে টেমপ্লেট ডিজাইনিংটা, HTML CSS দিয়ে যে টেমপ্লেট ডিজাইনিংটা, সেটা অনেকে করে থাকে, যারা কোডিং পার্টটা দেখে বা যারা কোডিং এর মাধ্যমে হচ্ছে টেমপ্লেট ডিজাইনটা করে, তারা হচ্ছে HTML বা CSS দিয়ে করে। আগে যখন এই টুলস গুলো ছিল না, মেইলচিম, ক্লাভিও, মেইলার লাইট, এগুলো যখন ছিল না, তখন কিন্তু সবাই HTML CSS দিয়েই করতো। তখন ইমেল মার্কেটিংটা সর্বজনীন ছিল না, টেমপ্লেট ডিজাইনটা অ্যাটলিস্ট সার্বজনীন ছিল না। যারা শুধুমাত্র কোডিং পারে বা কোডিং শিখেছে তারাই শুধু করতো। কিন্তু এখন কিন্তু সার্বজনীন, যারা পারে না তারাও কিন্তু এখন খুব ম্যাসিভ আকারে কিন্তু ইমেল মার্কেটিং করছে, টেমপ্লেট ডিজাইনিং করছে। কারণ কি, কারণ হচ্ছে এখন মার্কেটে এত বেশি টুলস অ্যাভেলেবেল এবং প্রত্যেকটাই হচ্ছে এডিটেবল ফরম্যাটে, ড্র্যাগ এন্ড ড্রপস ফরম্যাটে। আমরা জাস্ট ড্র্যাগ করবো এবং ডিজাইনিং করবো, আমাদের ব্যাক এন্ডে কোনো কোডিং পার্ট আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে না। ক্লিয়ার? খুব সহজ হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে ম্যাম। খুব সহজ, শুধু যেইটুকু আমাদের শিখতে হবে সেটুকু হচ্ছে এই যে কনসেপ্ট গুলো, ইউআই ডিজাইনিং গুলো, কিভাবে প্লেসমেন্ট গুলো করতে হচ্ছে, কিভাবে অ্যাট্রাকটিভ ভাবে ইমেল গুলো ডিজাইন করতে হচ্ছে, এতটুকু শিখতে আমাদের অনেক কষ্ট লাগে। এতটুকু আমরা প্রপার না শিখে বলি আমি টেমপ্লেট ডিজাইনার। ঠিক আছে ম্যাম। ওকে, এটা একটা নিউজ লেটার গেল। এখানে অসংখ্য নিউজ লেটার আছে, আপনারা যদি একটু নিজে থেকে স্টাডি করেন। সব থেকে বড় ব্যাপার কি জানেন, নিজে থেকে স্টাডি না করলে আপনারা এই ব্যাপারগুলো কখনোই ক্লিয়ার হবেন না। ধরেন আমি 10 ধরনের নিউজ লেটার নিয়ে আমি কাজ করেছি, আমি 10টা দেখাবো, আপনি যেটা পেলেন সেটা ধরেন হচ্ছে আমি দেখাইনি আপনাকে। আপনি যে টাইপের নিউজ লেটার ক্লায়েন্ট আপনাকে তৈরি করতে বললো, সেটা আপনার কাছে একটু নতুন একটা ক্যাটাগরির বিজনেস। আপনি যদি ওটা নিয়ে স্টাডি করেন, একটু রিসার্চ করে ওটা মেক করতে পারেন এবং ক্লায়েন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে, আপনি সেটা পরবর্তীতে আপনার অন্য কোনো স্টুডেন্টদেরকে দেখাতে পারবেন রেফারেন্স হিসেবে। বোঝা যাচ্ছে? যে যত বেশি এই ব্যাপারগুলো নিয়ে স্টাডি করবেন, তার কাছে এই কনসেপ্ট গুলো, ডিজাইনিং কনসেপ্ট গুলো, আইডিয়া গুলো কেমন হয়, যেটা এখন কঠিন লাগছে সেটা অনেক বেশি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি অনেক স্টুডেন্টদের কাছ থেকে অনেক ইয়ে পাই, কুইজ পাই যে ইমেল টেমপ্লেটটা কি আসলে ওয়েবসাইটের একটা শর্ট ফর্ম। এটা কিন্তু আমি অনেকের কাছ থেকে কুইরিটা পাই, যে টেমপ্লেটটা, ইমেলের যে টেমপ্লেট, এটা কি ওয়েবসাইটের শর্ট ফর্ম। এটা কিন্তু অনেকে টেমপ্লেট ডিজাইন করতে পারি এমনটা বলে ফ্রিল্যান্সিং করতে যাওয়ার পরে অনেকে কিন্তু ক্লায়েন্টের কাজের পারপাসে এই জিনিসটা নিয়ে একটা ক্লিয়ার কনসেপশন আসে, মানে আগে থেকেও থাকে না, কাজ করতে করতে একটা ক্লিয়ার কনসেপ্ট তারা হচ্ছে জেনারেট করে কাজ করতে করতে। সেই জিনিসগুলো আপনারা সব একসাথে শিখতে পারছেন।
দেখেন আমি এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি। কোন ইমেল গুলো বা কোন ইমেলের টেমপ্লেট গুলো মূলত আমাদেরকে ওয়েবসাইটের মতো একটা আউটলুক দিতে হয়। যেমন এই যে নিউজ লেটার ইমেলটা আপনারা দেখলেন, নিউজ লেটার ইমেলের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটের মতো একটা আউটলুক থাকে। এই যে এখানে দেখেন আমি বলছি কোন টাইপের ইমেল গুলো ওয়েবসাইটের মতো ডিজাইন করা হয়। ওয়েবসাইটের মতো মানে একদম ওয়েবসাইট ডিজাইন করতে হচ্ছে না আপনাদেরকে, কোডিং করে ওয়েবসাইট ডিজাইন করতে হচ্ছে না, বাট অনেকাংশে ওয়েবসাইটের মতো আমাদেরকে অনেকটা ডিজাইন করতে হয়। যেমন ধরেন এখানে আমরা একটা এক্সাম্পল দেখলাম, এই যে একটা আমরা ডিজাইন দেখলাম, এটা কি ছিল, এটা নিউজ লেটার ইমেল, কিন্তু উপরের অংশটুকু দেখে কি আমরা বুঝতে পারছি না যে এটার আউটলুকটা অনেকটা ওয়েবসাইটের মতো? জি ম্যাম। তার মানে আমরা এতটুকু ক্লিয়ার ধরে নিতে পারি যে নিউজ লেটার ইমেলের ডিজাইনিং গুলো অনেকটা কিসের মতো হয়, অনেকটা ওয়েবসাইটের মতো হয়। ম্যান্ডেটরি না, বাট আমরা চাইলে কি করতে পারি, আউটলুকটা ওয়েবসাইটের মতো রাখতে পারি। এখানে এটাই দেখেন বলা আছে যে কোন টাইপের ইমেল গুলো ওয়েবসাইটের মতো দেখতে হয়। নিউজ লেটার ইমেল গুলো মূলত ওয়েবসাইটের মতো একটা লেআউট আসে। যেমন ধরেন এই যে হেডার থাকে, ইমেজ থাকে, টেক্সট ব্লক থাকে, ফুটার সেকশন থাকে। এই হেডার বা হেডার ইমেজ প্লাস টেক্সট ব্লক, এখানে যে সেকশন গুলো আমরা এক্সট্রা অ্যাড করতে পারি সেটা হচ্ছে এই যে হেডারের যে সেকশন গুলো, ওয়েবসাইটে যে সেকশন গুলো থাকে, এখানের মেন সেকশন গুলো আমরা চাইলে কি করতে পারি, এগুলো কিন্তু লিঙ্ক আপ করা থাকবে সব। আমরা ইভেন্টে ক্লিক করলে ওয়েবসাইটের ইভেন্ট সেকশনে চলে যাব, ট্যুরে ক্লিক করলে ওয়েবসাইটের ট্যুরের সেকশনে চলে যাব, অ্যাবাউটে ক্লিক করলে ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে চলে যাব, এবং কন্টাক্টে ক্লিক করলে অ্যাবাউটের মানে ওয়েবসাইটের যে কন্টাক্ট সেকশন সেখানে চলে যাব। সো আমরা চাইলে এই আউটলুক গুলো রাখতে পারি। নিউজ লেটার ইমেলে ওয়েবসাইটের মতো আউটলুক আমরা কি করতে পারি, রাখতে পারি। প্রমোশনাল ইমেলেও এটা থাকে। নিউজ লেটার ইমেল এবং প্রমোশনাল ইমেলেও আমরা অনেকটাই কি করতে পারি, ওয়েবসাইটের মতো আমাদের ইমেইল যে টেমপ্লেটটা আছে সেটাকে আমরা ডিজাইন করতে পারি। ওয়েলকাম ইমেলও রাখতে পারি। অ্যাবান্ডেন্ট কার্ড ইমেল যেটা, এটা তো আমরা রাখতে পারি, ম্যান্ডেটরি না, বাট আমরা চাইলেই রাখতে পারি। এবারে যে যে সেকশনটা নিয়ে আমি কথা বলবো এটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেটা এখন এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে এই যে একটা ইমেল আমরা দেখলাম, এই যে একটা ইমেল দেখলাম, এই ডিজাইনিংটা কি ধরেন আপনি একটা ব্ল্যাঙ্ক পেজে যে ডিজাইন করে ফেলছেন এরকম, বা যে ডিজাইন করছে তার কি কোনো ডিজাইনিং কনসেপ্ট ছাড়া সে ডিজাইন করে ফেললো? এমনটা তো না, ঠিক না? একটা ওয়েবসাইট যখন আমরা বানাই তখন আমাদের কিন্তু ওয়েবসাইটের বা একটা সফটওয়্যারের বা একটা অ্যাপস যখন বানানো হয় তার আগে সেটার কিন্তু ইউআই ডিজাইনটা বানানো হয়। এতটুকু তো আমরা সবাই জানি, ঠিক না? আগে ইউআই ডিজাইনটা বানানো হয়, ইউআই ডিজাইন দেখে দেন ডেভেলপাররা সেটাকে একটা কি করে, একটা ভিজুয়াল একটা অ্যাপস বলেন বা সফটওয়্যার বলেন বা ওয়েবসাইট বলেন, সেটাকে রিক্রিয়েট করে। ডিজাইনিংটা ইউআই ইউএক্স যারা ডিজাইনার আছে তারা দেয়, ডিজাইন দেখে তারা একটা ওয়েবসাইট রিমেক করে। এটা হয় কোনগুলোতে, যেগুলো হচ্ছে খুব মানে প্রফেশনালি সফটওয়্যার কোম্পানি দ্বারা যে সফটওয়্যার গুলো বা ওয়েবসাইট গুলো হ্যান্ডেল করা হয় বা যে কোম্পানিগুলো হ্যান্ডেল করা হয়। এবার ধরেন আমার খুবই ছোট্ট একটা কোম্পানি, আমার এক পেজের একটা ল্যান্ডিং পেজ হলেই চলবে, তখন আমি কি করব, আমি যদি নিজে বানাতে পারি বানিয়ে ফেলবো। কারণ এখন এই ইমেইল টেমপ্লেট ডিজাইনিং এর মতো বা ইমেল মার্কেটিং এর যে টুলস গুলো মার্কেটে আছে এটার মতো এখন ওয়েবসাইট ডিজাইনিং এরও এত এত টুলস মার্কেটে আছে, যেগুলো শুধুমাত্র মানে একদম র কোডিং না জেনেও ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমেও আমরা কি করতে পারি, ল্যান্ডিং পেজ বা একটা মোটামুটি রেঞ্জের একটা ওয়েবসাইট আমরা কি করতে পারি, বানাতে পারি। লাইক যেই সিআরএম গুলো আছে, ওয়ার্ডপ্রেস আছে, এগুলোর মাধ্যমে আমরা এই ড্র্যাগ এন্ড ড্রপ অপশন গুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আরো অনেকগুলো আছে, আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো, গুগলে সার্চ করে দেখতে পারবো, আরো অনেক এরকম সিআরএম বেস অনেক সাইট আছে যেখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। ধরেন আমার এত ছোট একটা বিজনেস, আমার একটা ল্যান্ডিং পেজ হলেই হবে, একটা অ্যাবাউট সেকশন, আমার একটা ইন্ট্রোডাকশন সেকশন, একটা কন্টাক্ট সেকশন থাকলেই হচ্ছে, আর কিছু দরকার নাই, খুব বেশি ফাংশনালিটি দরকার নাই। তখন তো আমি আর ইয়ে হায়ার করবো না, ইউআই ইউএক্স ডিজাইনার হায়ার করবো না, ঠিক না? কিন্তু যেগুলো প্রফেশনাল লেভেলের যেই সফটওয়্যার গুলো আছে, যেগুলো সফটওয়্যার বা ওয়েবসাইট বা অ্যাপস গুলো আছে, প্রত্যেকটারই কিন্তু আগে কি করা হয়, আগে সেটার ইউআইটা ক্রিয়েট করা হয়। ইউআইটা ক্রিয়েট করে সেটা অনুযায়ী ডেভেলপাররা কি করে, ওইটাকে অ্যাপস বা সফটওয়্যার আকারে
মানে ইউআইটা দেখে মেকিং করে, মানে স্কেচটা দেখে মেকিং করে। এক কথা যদি বলি, একটা স্কেচ আগে করে নেয়, স্কেচটা যারা করে তাদেরকে ইউআই বা ইউএক্স ডিজাইনার বলছি আমরা। ওটা দেখে দেন তারপর পরবর্তীতে কি করছি, ওটা ডেভেলপাররা সেটাকে রিক্রিয়েট করছে বা ক্রিয়েট করছে। তো সেই ক্ষেত্রে এই যারা ইউআইটা বানাচ্ছে তাদের তো জানতে হবে যে ধরেন ফোনের ক্ষেত্রে যখন একটা অ্যাপসের যখন ইউআই বানাবে, তো সাধারণত অ্যাপসের ক্ষেত্রে বলেন তো আমরা হচ্ছে লগ ইন বাটনটা কোথায় থাকে বা ব্যাক বাটনটা কোথায় থাকে? এটা সেখানেই থাকবে যেখানে হচ্ছে আমাদের একটা ফোনের যে ইয়েটা আছে, লেন্থটা আছে, লেন্থ অনুযায়ী আমাদের হাতের যে গেস্টারটা আছে বা হাতের যেই সাইজটা আছে, সাইজ অনুযায়ী যেখানে আসলে আমাদের সুবিধা হবে সেখানে কিন্তু ব্যাক বাটনটা দেওয়া হয়। আপনারা যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। তার মানে এই ইউআই ডিজাইনের পেছনেও কিন্তু একটা স্টাডি আছে, ঠিক না? যে সেই ম্যাচ যদি হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করা হয়, কোথাও দেখছেন সাইন আপ বাটনটা মাঝখানে দেওয়া বা লগ ইন বাটনটা মাঝখানে দেওয়া? কোথাও কি দেখছেন? এটা একটা প্লেসমেন্ট আছে। তার মানে এই যে ইউআই যারা ডিজাইন করছে তারা কিন্তু এই প্লেসমেন্টটা নিয়ে স্টাডি করছে, ঠিক না? স্টাডি করে তারা একটা কারেক্ট একটা ফরম্যাটে একটা ডিজাইনিং করার পরে সেটাকে কিন্তু ডেভেলপাররা ওয়েবসাইটে রিমেক করছে। তো এই ক্ষেত্রে আপনাদেরও যেটা করতে হবে, আমরা যখন এই ইউআই ডিজাইনটা দেখবো একটা ইমেলের টেমপ্লেটে, যখন আমরা একটা ডিজাইনটা করব, সেক্ষেত্রে আপনাদের খুব আমি বলছি না একদম ডিপলি আপনাদের অ্যাপসের ইউআই ডিজাইন শিখতে হবে, ওয়েবসাইটের ইউআই ডিজাইন শিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনাদের কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে। যখন আপনারা একটা ধরেন এই মিরর লাইটের ক্লায়েন্ট আপনাদেরকে বললো তাদের জন্য একটা ওয়েলকাম ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে বা একটা নিউজ লেটার ইমেল টেমপ্লেট ডিজাইন করে দিতে, সেই ক্ষেত্রে কি জিনিসটা মাথায় রেখে আপনি মেলার লাইটের জন্য একটা টেমপ্লেট ডিজাইন করবেন, এই কনসেপ্ট গুলো আপনাদের জানতে হবে। সম্পূর্ণটা জানতে হবে না বা সম্পূর্ণ ইউআই ইউএক্স নিয়ে আপনাদেরকে ইয়ে করতে হবে না, স্টাডি করতে হবে না, বাট একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, কারণ আমরা যখন ইমেল মার্কেটিং করব সেক্ষেত্রে আমরা সব থেকে বেশি যেটা করবো সেটা হচ্ছে ই কমার্স বেস যে কোম্পানিগুলো আছে বা অনলাইন বেস যে যারা সার্ভিস প্রোভাইড করে, এদের জন্যই হচ্ছে আমরা এই আমাদের ইমেল টেমপ্লেট গুলো ডিজাইন করবো। যারা টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবেন তাদের জন্য এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। সো সেই ক্ষেত্রে সবারই কি থাকবে, একটা ওয়েবসাইট থাকবে। আমরা এই ওয়েবসাইটের উপরে বেস করে কিভাবে তাদের জন্য একটা টেমপ্লেট ডিজাইন করতে পারি, একটা নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন করতে পারি, সেই টপিক গুলো আমাদেরকে ক্লিয়ার জানতে হবে। এখানে দেখেন কিছু টপিক আমি হাইলাইট করেছি আপনাদের জন্য যাতে বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। আচ্ছা, কোন কোন টপিক গুলোতে আমাদের ফোকাস করতে হবে? প্রথমে যেটা বলি সেটা হচ্ছে কালার কনসেপ্টটা। একটা ক্লিয়ার আমাদের কালার কনসেপ্ট থাকতে হবে, যেখানে হচ্ছে আমাদের কালার কনসেপ্টটা কোথায় বলছি, এই যে ব্র্যান্ড কনসিস্টেন্সি। ব্র্যান্ড কনসিস্টেন্সিকে আমরা বলছি একটা কালার কনসেপ্ট থাকতে হবে। ধরেন আপনাদেরকে মেইলার লাইটের জন্য একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে বলা হলো, নিউজ লেটার ইমেল টেমপ্লেট ডিজাইন করতে বলা হলো। কালার কনসেপ্টটা আমরা কোথা থেকে নিব? কালার কনসেপ্টটা নিব আমরা তাদের লোগো কালার থেকে, তাদের ওয়েবসাইট কালার কনসেপ্ট ডিজাইন থেকে। একটা কোম্পানির ব্র্যান্ড লোগো যেটা থাকবে, লোগোর উপরে বেস করে কিন্তু তাদের কালার কনসেপ্টটা ডিজাইন করা হয়। এখানে দেখেন ওদের ব্র্যান্ড লোগো কি, ব্ল্যাক অ্যান্ড, এটাকে কি কালার বলে জানি না, যাই হোক এটা কি কালার বলে বলেন? অনেকটা গ্রিন টাইপের না, গ্রিনিশ, জানি না কি কালার বলে। গ্রিনের আশেপাশে একদম ফুলি গ্রিন না। ফুল গ্রিন না, বাট ওরকম কিছু একটা, যাই হোক ওদের ব্র্যান্ড যে লোগোটা, ব্র্যান্ডের যে লোগোটা, এই লোগোর কালার কি দেখেন, ধরে নিলাম গ্রিন এবং ব্ল্যাক। এবার এই গ্রিন এবং ব্ল্যাক এর উপরে পুরো ওয়েবসাইটে ডিজাইন করা কিনা আপনারা নিজেরা একটু ম্যাচ করেন তো। দেখেন এখানে যে কালারটা আছে, ওদের যে বাটন গুলো আছে, বাটন গুলোতে কিন্তু সেম কালার কনসেপ্ট ওরা ব্যবহার করেছে, এবং ওদের যেহেতু লোগোর কালারটা হচ্ছে ব্ল্যাক এবং গ্রিন, সো ওরা লেখার কনসেপ্টে এবং ওদের বাকি যে কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু ব্ল্যাক রাখছে। এবং এই গ্রিন কালারটা হচ্ছে যেখানে যে বাটন গুলোতে ওরা কালার ইফেক্ট ইউজ করবে, সেখানে ওরা ওদের ব্র্যান্ডের যে লোগো কালারটা সেটা ইউজ করছে। এখানেও দেখেন সেম কালার কনসেপ্ট ইউজ করা। তার মানে প্রত্যেকটা বিজনেসের যে ব্র্যান্ড যে লোগোটা থাকে, লোগোর উপরে বেস করে তারা কি করে, তাদের ওয়েবসাইটের কালার কনসেপ্টটা ডিজাইন করে। আমরা যদি একটু এখানে দেখি, এটা হচ্ছে হাবস্পট। হাবস্পটের লোগোর কালার দেখেন ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ, ঠিক না? এটা হয়তো ব্ল্যাক না, একটা রয়্যাল ব্লু টাইপের কিছু একটা, ঠিক না? একদম ডার্ক ব্লু টাইপের কিছু একটা, যার কারণে ওদের লেখাগুলোও দেখেন অনেকটা ডার্ক ব্লু টাইপের। এই যে এটা একটু ব্ল্যাক টাইপের লাগছে না, বা ব্ল্যাকও হতে পারে, যাই হোক আমরা ধরে নিচ্ছি ওদের
ব্র্যান্ডেড লোগো হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক। দেখেন তো ওদের অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন আছে কিনা, ওদের ওয়েবসাইটে কি অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশন আছে? জি ম্যাম, আছে ম্যাম। আপনাদের এই যে ব্র্যান্ডেড যে কালার কনসেপশনটা এটা বুঝতে হবে। এবং এখানে দেখেন ওরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, ওরা চাইলে এটা ব্লু কালার ইউজ করতে পারতো না? পারতোই তো, ঠিক না? কিন্তু করেনি কেন? কারণ ওদের ব্র্যান্ডেড লোগো কালার হচ্ছে অরেঞ্জ, দ্যাটস ওয়াই ওরা সিমিলারিটি মেনটেন করে এই অরেঞ্জের যে লাইটার ভার্সন গুলো আছে বা ডিপ ভার্সন গুলো আছে এগুলোই ইউজ করছে। এখানে একটা ডিপ ভার্সন ইউজ করছে, এখানে একটা লাইটার ভার্সন ইউজ করছে। তো এটা ডিপেন্ড করছে যে ব্র্যান্ডের লোগোর কালার কি। এই যে বাটনের কালারটা আমরা মেইলার লাইটে দেখলাম, বাটনের কালার হচ্ছে অনেকটা গ্রিনিশ টাইপের, কিন্তু আমরা যখন হাবেস্পটে দেখছি তখন আমরা দেখছি অরেঞ্জ, বিকজ অফ ব্র্যান্ডেড লোগো। তো সেই ক্ষেত্রে যখন হাবেস্পটের জন্য আপনারা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, এখানে দেখেন একটা ইমেল টেমপ্লেট দেওয়া আছে, ওদের অ্যানাটমি অফ ইমেল দেওয়া আছে, দেখছেন? অ্যানাটমি অফ অ্যান্ড ইমেল নিউজলেটারের ক্ষেত্রে কি কি অ্যানাটমি আমরা মেনটেন করব। এখানেও দেখেন ওদের যে ডিজাইন কনসেপ্ট ওরা অ্যানাটমির মধ্যে দেওয়ার চেষ্টা করছে, সেখানেও কিন্তু ওদের ব্ল্যাক এবং হচ্ছে ওদের যে ব্র্যান্ডেড লোগো কালার আছে অরেঞ্জ, ওই অরেঞ্জেই কিন্তু ওরা কনসেপ্টটা রাখছে। বুঝতে পারছেন কি? যে সেকশন গুলো ওরা ডিভাইড করছে, উপরে দেখেন ছোট্ট করে একটা আহ কত 0.5 ইঞ্চির একটা হচ্ছে বর্ডার লাইন আছে, সেটাকে ওরা অরেঞ্জ রাখছে। এখানে যে হেডলাইন গুলো ওরা অরেঞ্জ রাখছে। হেডলাইনের পরে যে হচ্ছে কল টু অ্যাকশন বাটন গুলো, সেটার বাটনের কালার ওরা অরেঞ্জ রাখছে। এবং সবার শেষে কিছু সাপোর্টিভ যে কন্টেন্টটা আছে বা এই যে সিটিএ কল টু অ্যাকশন, কিছু সাপোর্টিভ মেসেজের পরে তো আমরা কল টু অ্যাকশন রাখি, ঠিক না? এই কল টু অ্যাকশন বাটনটা ওরা কি রাখছে? অরেঞ্জ রাখছে। এবং লাস্টে ফুটারের আগে একটা ডিভাইডার সেট করছে ওরা, এই ডিভাইডারটাও ওরা অরেঞ্জ রাখছে। মানে কালার কনসেপশনটা দেখেন, ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে কিন্তু ওদের কালার কনসেপশনটা যাচ্ছে। এই যে আমাদের কালার কনসেপশনটা কেমন হবে, আমরা যখন একটা নিউজলেটার ইমেল তৈরি করব একটা কোম্পানির জন্য, এই কোম্পানির জন্য যখন নিউজলেটারটা তৈরি করব তখন আমাদেরকে ইউআই এর উপরে একটু জোর দিতে হবে। কালার ইউআই এর ভিতরেই আমরা চলে আসছি। স্কেচ করছেন যে স্কেচ করবেন না, শামীম হোসাইন আপনি স্ক্রিনে দাগাদাগি করছেন, বুঝতে না পারলে স্ক্রিনে হাত দিবেন না। যদি বুঝতে না পারেন যে কিভাবে দাগ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, তাহলে স্ক্রিনে হাত দেওয়ার দরকার নেই। সো এইটুকুই সবাই ক্লিয়ার? আমি একটু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একদম যখন আমরা প্র্যাকটিক্যালি করতে যাব তার আগে এই ব্যাপারগুলো যেন আপনাদের ক্লিয়ার থাকে। একটু আমাকে জানান, আমি খুব বেশি আজকে ক্লাস এক্সটেন্ড করব না। এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেলে দেন আমরা চলে যাব প্র্যাকটিক্যালি, পরবর্তী ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। আমি এই ফাইলটাও আপনাদেরকে দিয়ে দেবো একটু স্টাডি করার জন্য। ইউআই এর ব্যাপারগুলো একটু স্টাডি করবেন। মিনিমাল ডিজাইন হতে হবে, একদম খুব মানে থাকে না একদম খুব উগ্র টাইপের ডিজাইন বা একদম খুব মানে এমন ডার্ক কিছু থিম ইউজ করছেন বা একদম ডার্ক কোনো কালার ইউজ করছেন একদম ক্যাটকেটে লাল টাইপের বা যেগুলো খুবই চোখে লাগছে, এই জিনিসগুলো করা যাবে না। ফর্মাল একটা ক্লাসিক একটা ডিজাইন রাখতে হবে, মিনিমাল একটা ডিজাইন রাখতে হবে। কল টু অ্যাকশন গুলো যেভাবে পয়েন্টার করতে হবে, প্লেসমেন্টটা কোথায় হতে হবে সেটা একটা স্টাডি করতে হবে, যে আমরা কল টু অ্যাকশনের প্লেসমেন্ট গুলো কোথায় কোথায় করতে পারি। যে যত বেশি স্টাডি করবেন, যে যত বেশি টেমপ্লেট গুলো নিয়ে রিসার্চ করবেন, যেখানে যে টেমপ্লেটটা পাবেন সেটা নিয়ে রিসার্চ করবেন। প্রতিদিন যে ইমেল গুলো পাবেন ওই ইমেলটা ওপেন করবেন, ওপেন করে দেখার চেষ্টা করবেন যে এখানে কোথায় কি রাখছে। যেমন ধরেন এখানে দেখেন, আমরা এখানে যেটা দেখলাম হাবস্পটে, এখানে দুইটা কল টু অ্যাকশন কিন্তু কোথায় আছে, একদম মিডল রাইটের দিকে একটা টেমপ্লেটের এই যে টেমপ্লেটের মিডলে রাইট সাইডের দিকে আছে কল টু অ্যাকশন গুলো। সো এই এই পজিশনেও আমরা কল টু অ্যাকশন রাখতে পারি কিনা এই জিনিসটা কিন্তু আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা আরো 10টা ডিজাইন দেখবো, 10টা ডিজাইন দিয়ে রিসার্চ করব। সো এই ক্ষেত্রে এই প্লেসমেন্ট গুলো কল টু অ্যাকশন গুলো কোথায় হবে, বা অ্যাডিশনাল কন্টেন্ট ইমেজ গ্রাফিক্স ইমেজ গুলো, একটা তো হেডিং, একটা তো মেইন আমাদের ফিচার ইমেজ বলেন, এখানে দেখেন ফিচার ইমেজ বলছে, ফিচার ইমেজ ব্র্যান্ডেড ইমেজ সব একই কথা। লোগোর পরে একটা ফিচার ইমেজ রাখছে, বা এখানে আমরা ব্র্যান্ডেড ইমেজ বলতে পারি, যেটাই হোক না কেন এই দুইটাই কিন্তু ব্র্যান্ডেড ইমেজের মধ্যেই পড়বে। ডিপেন্ড করবে আমাদের কন্টেন্টের উপরে বেস করে আমরা এটাকে কিভাবে ডিজাইন করছি। এখানে কন্টেন্টের উপরে বেস করে যেহেতু আমরা নিউজ লেটার পাঠাবো, সেই ক্ষেত্রে আমাদের ইয়ার পরে ব্র্যান্ডেড লোগোর পরে একটা ফিচার ইমেজ দরকার হতে পারে। ওয়েবসাইট থেকে আমরা একটা ফিচার ইমেজ এখানে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে ফিচার ইমেজের প্লেসমেন্টটা কোথায় হতে পারে, আমাদের যেই হেডলাইন গুলো আছে, বা এটা হচ্ছে হেডলাইন, হেডলাইনের পরে যে আমাদের হচ্ছে সাপোর্টিভ যেই লাইন গুলো আছে, বা হচ্ছে হেডলাইনের পরে ডেসক্রিপশন গুলো আমরা
কোথায় লিখবো, কিভাবে লিখবো, প্লেসমেন্ট গুলো কিভাবে হবে, অ্যাডিশনাল সাপোর্টিভ যে আমরা আরো যেই ইমেজ গুলো অ্যাড করবো বা আরো যে হচ্ছে আমাদের সার্ভিস গুলো আছে বা প্রোডাক্ট গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে এখানে শো করাতে পারি, সেই প্রোডাক্ট গুলোর আন্ডারে কিভাবে আমরা হেডিং বা হচ্ছে ডেসক্রিপশন এবং কল টু অ্যাকশন গুলো রাখতে পারি, প্লেসমেন্ট গুলো কোথায় কোথায় হবে, এই জিনিসগুলো যত বেশি রিসার্চ করবেন তত বেশি ক্লিয়ার হবে। বেশ কিছু টপিক নিয়ে আমি কথা বলিনি, কারণ এগুলো নিয়ে আসলে এখন কথা বলে আপনাদেরকে ওভাবে বোঝাতে পারবো না। যেমন মোবাইল রেসপন্সিভ কিভাবে হবে সেটা আমরা এখন আর কোডিং করে করবো না, আমি আপনাদের কোডিং শেখাচ্ছি না। হ্যাঁ, যারা হচ্ছে HTML দিয়ে করে তারা মোবাইল রেসপন্সিভটা মাথায় রেখে কোডিংটাকে ওভাবেই সেট করা, যাতে ওটা মোবাইলেও ওপেন করলে মোবাইলের যে স্ক্রিনটা, ডেফিনেটলি আমাদের যে হচ্ছে ল্যাপটপের যে স্ক্রিন বা ডেস্কটপের যে স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা আর ফোনের স্ক্রিনটা এক না, ঠিক না? এই স্ক্রিনটা আর ফোনের স্ক্রিনটা এক না। ফোনের ম্যাক্সিমাম আমরা কত জানি, 6 বা 6.5 ইঞ্চিস হয় এক একটা ফোন। তো এই ফোনের ইউআই অনুযায়ী আমাদের যাতে রেসপন্সিভ হয়, আমরা যাতে একটা ডিজাইন যেটা আমরা ল্যাপটপে করছি বা ডেস্কটপে করছি, ওই সেম ডিজাইনটা যখন আমরা ফোনে ওপেন করবো ওটা যেন ফোনের স্ক্রিনের সাথে ফিট হয়, এটাকে আমরা বলছি মোবাইল রেসপন্সিভ। সো মোবাইল রেসপন্সিভ কিভাবে হবে সেটা কিন্তু আমরা, যেহেতু আমরা কোডিং করে বা HTML করে টেমপ্লেট গুলো ডিজাইন করছি না বা কোডিং পার্টটা শিখবো না, আমরা জাস্ট কিছু টুলস আছে মার্কেটে বা হচ্ছে অনলাইনে বর্তমানে যেই জনপ্রিয় টুলস গুলো আছে, মেলচিম্প, ক্ল্যাপিও, এগুলোর মাধ্যমে আমরা ডিজাইন করা শিখবো। আর এই যত টুলস আছে এখন বর্তমানে সবগুলোতে মোবাইল রেসপন্সিভ অলরেডি করা আছে, ওদের ব্যাকএন্ডে মোবাইল রেসপন্সিভ করা আছে। সো মোবাইল রেসপন্সিভ কিভাবে করতে হবে সেটা কিন্তু আপনাদের শিখতে হবে না, জাস্ট জানলেই হবে ব্যাপারটা যে মোবাইল রেসপন্সিভ কিনা। এবং এখন বর্তমানে যত টুলস আছে সব টুলসে মোবাইল রেসপন্সিভ, মানে মোবাইল রেসপন্সিভ ওদের যেই অ্যালগোরিদমটা আছে, অ্যালগোরিদমটা ওভাবেই মেক করা যে অটোমেটিক আমরা যেই টুলসটাই বা যেই টেমপ্লেটটাই কাস্টমাইজ করি না কেন, সেটা যখন আমরা ফোনে নিব এটা অটোমেটিক মোবাইল রেসপন্সিভ হয়ে যাবে। সো এটা আমাদের হাতে ধরে শিখতে হবে না, এখানে বেশ কিছু পার্ট আছে যেটা আমাদেরকে হাতে ধরে শিখতে হবে না, জাস্ট এটা এখন আমরা যেই টুলস গুলোর মাধ্যমে করব, যে সফটওয়্যার গুলোর মাধ্যমে করব, সেগুলোর ব্যাকএন্ডে অ্যালগোরিদমের মাধ্যমে এটা অটোমেটিক হয়ে যাবে, জাস্ট আমাদের জানতে হবে, বিষয়গুলো সম্পর্কে জানলেই এনাফ। দ্যাটস ইট। আমি এই ফাইলটাকে আপনাদের দিয়ে দিব, এই ফাইলটা আপনারা একটু স্টাডি করবেন। আমার মনে হয় জাস্ট স্টাডির থেকে আপনারা যদি একটু ভিজুয়ালি প্রত্যেকটা টেমপ্লেট নিয়ে নিয়ে একটু দেখেন, বিশেষ করে নিউজলেটার ইমেল টেমপ্লেট গুলো নিয়ে যদি একটু দেখেন, বেশ কিছু নিউজলেটার ইমেল টেমপ্লেট নিয়ে যদি একটু পাশাপাশি রেখে একটু রিসার্চ করেন, তাহলে নিজেরা বুঝতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন যে কোন নিউজলেটার ইমেলের টেমপ্লেটটা আসলে কিভাবে করছে এবং ডিজাইনিংটা কোথায় যে কোথায় একটু চেঞ্জ হচ্ছে, বা কোন ডিজাইনিংটা কিভাবে করার জন্য এটাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আপনাদের যার যে ইমেল গুলো আপনারা রেগুলার বেসিসে ইউজ করেন, ইমেলের ইনবক্সের প্রমোশনাল সেকশন থেকেও দেখতে পারবেন, বা ইনবক্সে প্রতিনিয়ত যে ইমেল গুলো আসে এগুলো থেকেও আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো এখন আমাকে বলেন যে আপনাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা।